ওকে, কার্ভ ফিটিং এর আন্ডারে আমরা দুইটা মেথড নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে ইন্টারপোলেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশন আমরা অলরেডি করে আসছি, বিভিন্ন সময় আমরা লিনিয়ার রিগ্রেশন করে আসছি তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা মেথড যে কোর্সটা ছিল সেখানে। তো লিনিয়ার রিগ্রেশন আর ইন্টারপোলেশন দুটার মধ্যে সামান্য একটু ডিফারেন্স আছে। রিগ্রেশন বা লিনিয়ার ইন্টারপোলেশন যেটাই বলো না কেন, কার্ভ ফিটিং এ আমরা যেটা করি, আমাদের কিছু ডিসক্রিট ডেটা পয়েন্ট দেওয়া থাকে, আর আমরা সেই ডেটা পয়েন্টগুলো দিয়ে একটা কার্ভ ফিট করার চেষ্টা করি। এখন যদি কার্ভটা আমার প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যায়, তখন সেটাকে আমি ইন্টারপোলেটিং লাইন বলি। আর যদি প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে না যায়, তাহলে সেটাকে আমরা বলি রিগ্রেশন। তার মানে রিগ্রেশনে যে লাইনটা ফিট করব সেটা হচ্ছে একটা, অনেকটা বলতে পারো অ্যাভারেজ লাইন। মানে সে প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যাবে না, কোনো কোনো ডেটা পয়েন্ট দিয়ে যাবে, আবার কোনো ডেটা পয়েন্ট দিয়ে যাবে না। সেজন্য সেটা আসলে একটা জেনারেল ট্রেন্ড ফলো করে, যে আমার অনেকগুলো ডেটা পয়েন্ট আছে, হয়তো কিছুটা ডিসক্রিট ওয়েতে ছড়ানো ছিটানো আছে। এখন আমার যে লাইনটা থাকবে সেটা জাস্ট ওই ডেটা পয়েন্টের নেচারটাকে ফলো করে, যে আমার ডেটা পয়েন্টগুলো কি ইনক্রিজিং না ডিক্রিজিং নাকি প্যারাবোলিক, এই নেচারটাকে সে গ্রাস্প করার চেষ্টা করে। কিন্তু লিনিয়ার ইন্টারপোলেশন বা অন্য ধরনের যে ইন্টারপোলেশন আছে, সে কি করে প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যায়। ওকে, তার মানে আমার এক্স্যাক্টলি ওই ডেটা পয়েন্ট দিয়ে প্রত্যেকটা ডেটা পয়েন্টের উপর দিয়ে লাইনটা যাবে। এটাই হচ্ছে ইন্টারপোলেশন। ওকে, তো আমরা দেখবো লিনিয়ার রিগ্রেশনের আন্ডারে লিনিয়ার রিগ্রেশন আছে, বাইলিনিয়ার রিগ্রেশন আছে, পলিনোমিয়াল রিগ্রেশন আছে। সিমিলারলি ইন্টারপোলেশনেও নর্মাল ইন্টারপোলেশন, তারপর স্প্লাইন ইন্টারপোলেশন, কিউবিক ইন্টারপোলেশন, প্যারাবোলিক ইন্টারপোলেশন, এই সবই মেথডগুলোই এখানে আছে। তো লিনিয়ার রিগ্রেশনে যেটা করি, যেহেতু এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে লিনিয়ার রিগ্রেশন, তার মানে এখানে আমরা একটা লিনিয়ার লাইন বা স্ট্রেট লাইন ফিট করব। এখন এটা স্ট্রেট লাইনও হতে পারে, অথবা প্যারাবোলিকও হতে পারে, অথবা কিউবিকও হতে পারে। ওকে, পলিনোমিয়াল রিগ্রেশন লাইনও হতে পারে। তো সাপোজ লিনিয়ার রিগ্রেশনের আন্ডারে ফার্স্টে আমরা একটা স্ট্রেট লাইন ফিট করব। তো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি? স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এরকম: এ নট প্লাস a1x। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ওকে, এখন যদি আমরা একটু কার্ভটা খেয়াল করি, এই ডেটা পয়েন্টগুলো খেয়াল করি, এই ডেটা পয়েন্টে দেখো আমার এখানে কয়টা ডেটা পয়েন্ট আছে? 1 2 3 4 5 6 7, টোটাল 7টা ডেটা পয়েন্ট। এবং ডেটা পয়েন্টগুলো কি, নেচারটা কেমন? ইনক্রিজিং, তাই না? এক্স এর ভ্যালু যত বাড়বে, আমার ডেটা পয়েন্টগুলো কিন্তু ওয়াই এর ভ্যালু কারেসপন্ডিংলি বাড়বে। ওকে, তো এই এক্সাক্ট যে পয়েন্টগুলো আছে, এই যে এই ডেটা পয়েন্ট যেগুলো আমি ব্ল্যাক ডট দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে ট্রু ভ্যালু। যেমন ধরো এক্স ইকুয়াল টু 5-এ ওয়াই এর ট্রু ভ্যালু কত? এই ব্ল্যাক যে ডটটা আছে সেটা, এটা হচ্ছে ট্রু ভ্যালু। এখন এখানে অনেকগুলো ডেটা পয়েন্ট দেওয়া আছে। এখন আমি এই ডেটা পয়েন্টগুলোর নেচারটাকে যদি ধরতে চাই, নেচার মানে কি, যে ডেটা পয়েন্টগুলো কি ইনক্রিজিং না ডিক্রিজিং, নাকি অন্য কোনো প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাকে যদি আমি ধরতে চাই, তাহলে আমাকে একটা লাইন ফিট করতে হবে। এই যে যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ফিটেড লাইন, এবং এটাই হচ্ছে একটা রিগ্রেশন লাইন। ওকে, এখন দেখো রিগ্রেশন লাইনটা কিন্তু প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যায় না। কোনো কোনো এমন অনেক সময় দেখবে যে রিগ্রেশন লাইনটা আমার ডেটা পয়েন্টগুলো দিয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস সেটা কোনো সমস্যা নেই। বাট রিগ্রেশন লাইনের এটা কোনো কন্ডিশন না যে আমাকে প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যেতে হবে, এটা কোনো নেসেসিটি না। ওকে, তো এটাই হচ্ছে আমার রিগ্রেশন লাইন, এবং এটা যেহেতু একটা স্ট্রেট লাইন, এই জন্য এটাকে আমরা বলি লিনিয়ার রিগ্রেশন। ওকে, লিনিয়ার রিগ্রেশন অফ ফার্স্ট অর্ডার। যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের অর্ডার হচ্ছে 1, সেই জন্য এটাকে বলি লিনিয়ার রিগ্রেশন অফ ফার্স্ট অর্ডার। ওকে, এখন দেখো যে লাইনটা আমি ফিট করলাম, সেই লাইনটা কিন্তু ডেটা পয়েন্টগুলো দিয়ে যেহেতু যাচ্ছে না, তার মানে কিছু না কিছু এরর তো আছেই, রাইট? প্রত্যেকটা ডেটা পয়েন্টের সাথে কিছু না কিছু এরর আছে। সেই এররগুলোকে আমার কনসিডার করতে হবে। কারণ আমার টার্গেট হচ্ছে এই যে ডেটা পয়েন্টগুলো দিয়ে যে গেল না, তার মানে কিছু এরর যে ইনক্লুড হলো, এই এররটাকে মিনিমাইজ করাই হচ্ছে আমার টার্গেট। ওকে, টু মিনিমাইজ দিস এরর। এখন এরর মিনিমাইজেশনের কিছু কন্ডিশন আছে। তুমি শুধুমাত্র এররের অ্যাবসলিউট ভ্যালু মিনিমাইজ করলেই হবে না, আমাকে কিছু ক্রাইটেরিয়া বা কন্ডিশন ফলো করতে হবে। ওকে, তো আমি যদি এই স্ট্রেট লাইনের যে এক্সপ্রেশনটা, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেটা যদি আমি বের করতে চাই, তাহলে কি হবে?
তাহলে হবে এরকম একটা স্ট্রেট লাইন এ নট প্লাস এ ওয়ান এক্স। এখানে এ নটটা কি? এ নটটা হচ্ছে ওয়াই এক্সিসের ইন্টারসেক্ট, তার মানে এই স্ট্রেট লাইনটা ওয়াই এক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে এ নট, দ্যাট ইজ দ্য এ নট। আর এ ওয়ানটা কি? এ ওয়ান হচ্ছে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। ওকে, এ নট প্লাস এ ওয়ান এক্স। তাহলে এই ই টার্মটা কি? ই টার্ম হচ্ছে সেই অ্যারোর গুলো। তার মানে এক্স এর এই যে এক্স এর যে ভ্যালুগুলো, এক্স এর ভ্যালুগুলো যদি আমি এই ইকুয়েশনে বসাই, তাহলে আমি কি পাবো? এ নট প্লাস এ ওয়ান এক্স, এ নট প্লাস এ ওয়ান এক্স সাথে একটা অ্যারোর টার্ম। ওই অ্যারোর টার্মটা কি? ওই অ্যারোর টার্মটা হচ্ছে সাপোজ এই এক্স ইকুয়াল টু 5 এর যে ট্রু ভ্যালু থেকে এই স্ট্রেট লাইনের যে ডিসটেন্সটা, স্ট্রেট লাইনের যে ডিসটেন্সটা, এই ছোট ডিসটেন্সটা, এটাই হচ্ছে আমার অ্যারোর। ওকে, সেই অ্যারোর টার্মটাও কিন্তু আমার অ্যাড করতে হবে। ওকে, এটাই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য স্ট্রেট লাইন, ফিটেড স্ট্রেট লাইন। ওকে, এখন আমাকে কি করতে হবে? এটা যেহেতু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আমাকে এই অ্যারোর টার্মটা মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন হওয়ার কারণে আমার এই অ্যারো টার্মটাকে মিনিমাইজ করতে হবে। এই অ্যারো টার্ম মিনিমাইজ করার মানে কি? মানে হলো আমার এই ডেটা পয়েন্টের যে নেচারটা, প্যাটার্নটা, সেই প্যাটার্নটাকে আমার রিগ্রেশন লাইন খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে। ওকে, এখন এই অ্যারোটাকে যদি আমি একটু, এই ইকুয়েশনটাকে যদি একটু মডিফাই করি, অ্যারো টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে? ওয়াই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স। ওকে, এখন আমার এই অ্যারো টার্মটাকে মিনিমাইজ করতে হবে। এখন কয়েকটা ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে ক্রাইটেরিয়া 1, 2, 3, তিনটা ক্রাইটেরিয়া আমরা দেখব। এবং তোমরা যদি লেকচারগুলো ফলো করে থাকো, লেকচারে দেখবা যে ক্রাইটেরিয়া ওয়ানে হচ্ছে আমরা অ্যারোর প্রত্যেকটা ডেটা পয়েন্টের যে অ্যারো টার্ম থাকবে, প্রত্যেকটা ডেটা পয়েন্টের আলাদা আলাদা অ্যারো থাকবে, সেই সবগুলো অ্যারোকে যদি একসাথে সাম করি, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে সাম অফ দ্য টোটাল এরর, সাম অফ দ্য টোটাল রেসিডিউয়াল এরর। এখানে রেসিডিউয়াল এররও বলা হয়, কারণ রেসিডিউয়াল পার্ট, রেসিডিউ মানেই হচ্ছে এরর আসলে। ঠিক আছে, তো সাম অফ দ্য রেসিডিউয়াল এরর। তা আমরা কি করব? প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এরকম এরর বের করব, তারপর সবগুলো এররকে সাম করে দেব। এবং আমি যদি এই সামেশন অফ এরর এই টার্মটাকে যদি মিনিমাইজ করতে পারি, তাহলে সেটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। ঠিক আছে, কিন্তু এই ক্রাইটেরিয়ার কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি? যেমন এইখানেই দেখো, এই এই যে ফিগারটা আমি দেখাচ্ছি, সেই ফিগারে দেখো এখানে তিনটা ডেটা পয়েন্ট আছে। এই ব্ল্যাক ডটগুলো হচ্ছে সেই ডেটা পয়েন্ট। ঠিক আছে, এর মধ্যে মাঝখানের যে পয়েন্টটা, সেটা কিন্তু একটা মিড পয়েন্ট। তার মানে এই দুইটা পয়েন্ট থেকে এন্ডের যে দুইটা পয়েন্ট, সেগুলো থেকে সেম ডিস্টেন্সে আছে। এখন তুমি চাইলে এই তিনটা ডেটা পয়েন্ট দিয়ে যায় এমন একটা লাইন ফিট করতে পারো, যেমন এই ব্ল্যাক যে সলিড লাইনটা, সেটা হচ্ছে একটা ফিটেড রিগ্রেশন লাইন। অথবা চাইলে তুমি এই মিড পয়েন্ট দিয়ে এরকম ভাবে ড্যাশটার যে লাইনটা আছে সেরকম একটা লাইনও ফিট করতে পারো। এবং দুইটা লাইনের ক্ষেত্রেই সামেশন অফ এরর কিন্তু জিরো। কেন জিরো? কারণ প্রথম লাইনে তো, প্রথম যে সলিড লাইনটা আছে, সেই সলিড লাইনটা তো তিনটা ডেটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে সেখানে কোনো এরর নাই। ওকে, কিন্তু যে ড্যাশ লাইন, সে ড্যাশ লাইন মিড পয়েন্ট দিয়ে যাওয়ার কারণে মিড পয়েন্টের ক্ষেত্রে তার কোনো এরর নাই। বাট রাইট হ্যান্ড সাইডে যে ডাটা পয়েন্টটা আছে সেটার জন্য যে এরর, লেফট হ্যান্ড সাইডে ডেটা পয়েন্টের জন্য এররটা কিন্তু অপোজিট। তার মানে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, তার মানে সামেশন অফ টোটাল এরর কত? জিরো। সেজন্য আমার এই দুইটা লাইনের ক্ষেত্রেই সামেশন অফ টোটাল এরর জিরো। তাহলে এটা তো কোনো ইউনিক সলিউশন না, কারণ রিগ্রেশন লাইনে আমার টার্গেটই হচ্ছে এমন একটা কন্ডিশন বের করা যেখানে আমার সামেশন অফ টোটাল এরর বা মানে টোটাল এরর টার্মটা যেন মিনিমাইজ হয়, এবং মিনিমাইজ হওয়ার সাথে সাথে আমি একটা ইউনিক রিগ্রেশন লাইনও খুঁজে পাই। কিন্তু এখানে তো আমি কোনো ইউনিক রিগ্রেশন লাইন খুঁজে পাচ্ছি না। আমার দুইটা ডিফারেন্ট কেস পসিবল। এবং সেকেন্ড কেস, তার মানে এই যে ড্যাশ লাইন, সেটা কিন্তু ভালো একটা রিগ্রেশন লাইন না, তাই না? তার মানে আমার এই যে কন্ডিশনটা, সামেশন অফ টোটাল এরর ইকুয়াল টু জিরো, বা এটাকে মিনিমাইজ করা, এই কন্ডিশনটাই আসলে ফ্লড। এটা ভালো কন্ডিশন না, আমাকে অন্য কন্ডিশনে যেতে হবে। এখন অন্য কন্ডিশন কি আছে দেখি। ধরো ক্রাইটেরিয়া টুতে যাই, আরেকটা কন্ডিশন। এখানে আমরা কি চেষ্টা করব? যে সামেশন অফ অ্যাবসোলুট ভ্যালু অফ এরর, এই টার্মটাকে আমি মিনিমাইজ করব। উপরে ছিল শুধুমাত্র সামেশন অফ এরর, এখন দেখবো সামেশন অফ অ্যাবসোলুট ভ্যালুজ অফ এরর। ওকে, তার মানে প্রত্যেকটা অ্যারো টার্মের অ্যাবসোলুট ভ্যালু নিব, তারপর সবগুলো অ্যারো টার্মকে সাম করব। সাম করার পরে কি আসবে? টোটাল এরর। এখন আমি চাইলে এই টোটাল এরর যে টার্মটা আসলো, এটাকে মিনিমাইজ করতে পারি। কিন্তু এখানেও প্রবলেম আছে। প্রবলেমটা কি?
তুমি এই ফিগারটা দেখো, এখানে টোটাল 4টা ডেটা পয়েন্ট আছে, 1 2 3 4। ওকে, 4টা ডেটা পয়েন্ট দিয়ে ধরো আমি 2টা রিগ্রেশন লাইন ফিট করলাম, এই যে যে 2টা রিগ্রেশন লাইন আমি ড্যাশ লাইন দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? এবং এই 2টা রিগ্রেশন লাইনের মধ্যে দিয়ে অনেকগুলা লাইন কিন্তু পসিবল, যেমন ধরো রেড লাইন, ইয়েলো লাইন, গ্রিন লাইন, তারপরে যে পার্পল লাইন, এই সবগুলো লাইনে কিন্তু আলাদা আলাদা রিগ্রেশন লাইন। ওকে, এখন দেখো ওই প্রত্যেকটা লাইনের জন্যই কিন্তু, তার মানে এই যে 2টা বাউন্ডারি লাইন, যে 2টা ড্যাশ লাইন, এই 2টা ড্যাশ লাইনের মাঝখানে যতগুলো লাইন পসিবল, সবগুলো লাইনের জন্যই কিন্তু সামেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এরর, এই টার্মটা সেম আসবে। কেন সেম আসবে তুমি চিন্তা করে দেখো, যেমন রেড লাইনের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে যে এরর, রাইট হ্যান্ড সাইডে এররটা কিন্তু তার ঠিক অপোজিট, ঠিক আছে? তার মানে ডিস্টেন্সটা কিন্তু আমার সেমই থাকতেছে, প্রত্যেকটা লাইনের জন্য ডিস্টেন্স কিন্তু আমার সেম থাকবে, সামেশন অফ ডিস্টেন্স। ওকে, সেই জন্য আমার এই সামেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এরর, এই কন্ডিশনের জন্য আমি কোনো ইউনিক রিগ্রেশন লাইন খুঁজে পাচ্ছি না। তার মানে এই কন্ডিশনটাও ঠিক না। তার মানে আমার থার্ড কন্ডিশনে যেতে হবে। থার্ড কন্ডিশনটা কি? আরেকটা কন্ডিশন, যে দেখি এই কন্ডিশনে কি আমার কোনো ইউনিক রিগ্রেশন লাইন খুঁজে পাই কিনা, এটা ক্রাইটেরিয়া 3। ক্রাইটেরিয়া 3 তে আমরা কি করি? সামেশন অফ সামেশন অফ স্কয়ার্ড ভ্যালুজ অফ এরর। ওকে, এটাকে বলা হয় তোমার সামেশন অফ স্কয়ার ভ্যালু অফ এরর। তার মানে প্রত্যেকটা এরর টার্মকে আমি স্কয়ার করব, স্কয়ার করে তারপর সবগুলো এরর টার্মকে সাম করব। ওকে, এটা একটা ইউনিক রিগ্রেশন লাইন পাওয়ার একটা ওয়ে, ঠিক আছে? এটা একটা অ্যাডভান্টেজ। এই কন্ডিশনের সুবিধা হচ্ছে, আমি যদি এই টার্মটাকে মিনিমাইজ করতে যাই, যে সামেশন অফ স্কয়ার ভ্যালুজ অফ এরর, তাহলে আমি সবসময় একটা ইউনিক রিগ্রেশন লাইন খুঁজে পাবো। ওকে, এটা একটা সুবিধা। তো আমরা এই থার্ড কন্ডিশনটাই ফলো করব। দ্যাট মিনস টু ফাইন্ড আউট দ্য লিস্ট স্কয়ার রিগ্রেশন। এখানে লিস্ট স্কয়ার রিগ্রেশন কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে আমি এই অ্যারো টার্মটাকে স্কয়ার করে তার মিনিমাম ভ্যালু বা লিস্ট ভ্যালু বের করতে চাই, এবং সেই জন্য এটার নাম হচ্ছে লিস্ট স্কয়ার রিগ্রেশন। ওকে, সো এই লিনিয়ার রিগ্রেশনের বা লিনিয়ার রিগ্রেশন অফ অর্ডার 1, এটার আরেকটা নাম হচ্ছে লিস্ট স্কয়ার রিগ্রেশন অফ ফার্স্ট অর্ডার। ওকে, এখন কথা হচ্ছে সেটা কিভাবে কাজ করে, আমি এই এররটাকে কিভাবে মিনিমাইজ করব, ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করব, সেটা একটু দেখাই। আমার টোটাল এররটা হচ্ছে সামেশন অফ স্কয়ার ভ্যালুজ অফ এরর, তার মানে এই এস আর টার্মটা হচ্ছে সেটা। এবং রাইট হ্যান্ড সাইডেও কি হবে? রাইট হ্যান্ড সাইডে আমার স্কয়ার আসবে, এরকম স্কয়ার আসবে। তারপরে আমি চাই হচ্ছে এই এস আর টার্মটাকে মিনিমাইজ করার জন্য। এখন রাইট হ্যান্ড সাইডে আমার কোন কোন প্যারামিটার আছে? এ নট আর A1। তার মানে আমার এই অ্যাসার টার্মটাকে মিনিমাইজ করতে হলে আমাকে A0 এবং A1 এই দুইটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, ডিফারেন্সিয়েটটা করলে কি হবে? আমি যদি অ্যাসারকে প্রথমে A0 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে এরকম একটা এক্সপ্রেশন পাবো। আর অ্যাসারকে যদি A1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে এরকম এক্সপ্রেশন পাবো। ওকে, এখন যেহেতু এটা মিনিমাইজ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইডের এই ডিফারেন্সিয়েশন এই টার্মগুলোর ভ্যালু 0 হবে। 0 ধরলে আমার রাইট হ্যান্ড সাইডে কি আসবে? রাইট হ্যান্ড সাইডের এই প্রত্যেকটা টার্মকে আমি আলাদা করি, আলাদা করলে এই ধরনের এক্সপ্রেশন আসবে। লেফট হ্যান্ড সাইডে 0, লেফট হ্যান্ড সাইডে 0। এই দুইটি ইকুয়েশনকে একটু মডিফাই করো, মডিফাই করলে এই দুইটা, এই দুই ফরম্যাটে চলে আসবে। এখন এখানে আমার আননোন ভ্যালু কি কি আছে? আননোন ভ্যালু হচ্ছে মানে কোন কোন ভ্যালু বা কোন কোন প্যারামিটারের ভ্যালু আমার বের করা লাগবে, সেগুলো হচ্ছে A0 আর A1। তোমরা যদি একদম ইকুয়েশনটা খেয়াল করে থাকো, লিস্ট স্কয়ার রিগ্রেশনের যে ইকুয়েশন, অরিজিনাল ইকুয়েশন, সেটা ছিল এরকম, y ইকুয়াল টু A0 প্লাস A1 x প্লাস c। তার মানে আমার এই রিগ্রেশন লাইনটা বের করতে হলে আমাকে অবশ্যই এই ইন্টারসেকশন পয়েন্ট A0 আর স্লোপ অফ দ্য লাইন A1, এই দুইটা ভ্যালু অবশ্যই বের করতে হবে। ঠিক আছে, এখন এখানে যেহেতু দুইটা প্যারামিটার, তার মানে আমার মিনিমাম দুইটা ইকুয়েশন লাগবে। তাহলে দেখো ফাইনালি আমি এই অ্যারো টার্মটাকে যখন ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পরে আমি দুইটা ইকুয়েশন পাচ্ছি, এবং এখানে আমার দুইটা আননোন ভ্যালু আছে, A0 আর A1। এখন আমি চাইলে ইজিলি এই দুটো ইকুয়েশন সলভ করে A0 আর A1 এর ভ্যালু বের করতে পারি। তাহলে দেখো বের করলে তোমার এই ধরনের দুইটা এক্সপ্রেশন আসবে। এটা হচ্ছে A1 এর এক্সপ্রেশন, দ্যাট মিনস স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন, আর A0 হচ্ছে ইন্টারসেকশন অফ দ্য ওয়াই এক্সিস অফ দ্য রিগ্রেশন লাইন। ওকে, তো A1 আর A0 যেহেতু আমি পেয়ে গেলাম, তাহলে আমি রিগ্রেশন লাইনটাও পেয়ে যাব। এটাই হচ্ছে
লিস্ট স্কয়ার রিগ্রেশন। তো লিস্ট স্কয়ার রিগ্রেশনে যদি তোমাদের কোনো প্রবলেম আসে তাহলে তোমাদের এই দুইটা প্যারামিটার আগে বের করতে হবে, এ নট আর এ ওয়ান। ওকে, আরেকটা যে প্যারামিটার আমরা বের করতে চাই মাঝে মাঝে সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বুঝাচ্ছি, আমি যে লাইনটা রিগ্রেশন লাইনটা ফিট করলাম সেই রিগ্রেশন লাইনটা ডেটা পয়েন্টগুলো থেকে কতটুকু ডেভিয়েট হচ্ছে, তার মানে ট্রু ভ্যালুগুলোর সাথে থেকে তার ডেভিয়েশন কতটুকু সেটা বের করার একটা ওয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার একটা ফর্মুলা হচ্ছে এরকম, SR ডিভাইডেড বাই n মাইনাস টু। এখানে n হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্টস, আর SRটা তো আমরা অলরেডি বের করে আসছি, SRটা হচ্ছে টোটাল সামেশন অফ স্কোয়ার্ড এরর। ওকে, টোটাল সামেশন অফ স্কোয়ার্ড এরর, তো এটা খেয়াল রাখতে হবে। তো এই ইকুয়েশনের প্রুফ আমরা দেখাচ্ছি না, তোমরা সরাসরি এই ইকুয়েশন ইউজ করতে পারো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ দ্য এস্টিমেট অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রিগ্রেশন লাইন। ওকে, এখন দেখো এই লিনিয়ার রিগ্রেশন একটু গ্রাফিক্যালি যদি বোঝার চেষ্টা করি, আমার যে ডেটা পয়েন্টগুলো দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডের ফিগারটা দেখো, এই ডেটা পয়েন্টগুলো দিয়ে যদি আমি একটা মিন লাইন বা অ্যাভারেজ লাইন ফিট করি, এই অ্যাভারেজ লাইনটা হচ্ছে এই সলিড স্ট্রেট লাইনটা। ঠিক আছে, এই সলিড স্ট্রেট লাইনটা যদি ফিট করি তাহলে দেখো আমার এই ডেটা পয়েন্টগুলোর ডিস্ট্রিবিউশন কীরকম। ঠিক আছে, তার মানে আমার ডিস্ট্রিবিউশনটা কিন্তু অনেক ওয়াইড, তার মানে আমার এই অ্যাভারেজ লাইনটা কিন্তু খুব একটা ভালো রিগ্রেশন লাইন না। আমার টার্গেট হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটাকে যতটুকু ন্যারো করা পসিবল ততটুকু করা। এখন আমি যদি এখানে রিগ্রেশন লাইন ফিট করি, রিগ্রেশন লাইন ফিট করলে দেখো কি আসে, এখানে একটা রিগ্রেশন লাইন ফিট করার কারণে আমার এই ডেটা ডিস্ট্রিবিউশনটা, তার মানে অরিজিনাল যে ট্রু ভ্যালুগুলোর ডিস্ট্রিবিউশনটা উইথ রেসপেক্ট টু রিগ্রেশন লাইন সেটা কিন্তু খুবই ন্যারো হয়ে যাচ্ছে। ওকে, এই ডিস্ট্রিবিউশন ন্যারো করা এটাই কিন্তু আমাদের টার্গেট, কারণ ন্যারো করার মানেই হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশনটা, ন্যারো করার মানেই হচ্ছে আমার রিগ্রেশন লাইনটা ডেটা পয়েন্টগুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছে, তার মানে ডেটা পয়েন্টগুলোর যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা সে ভালোভাবে ক্যাপচার করতে পারে। ওকে, সেটাই হচ্ছে সুবিধা যে অ্যাভারেজ লাইনে করলে কি হবে আর রিগ্রেশন লাইনে করলে কি হবে। ওকে, তো একটা প্রবলেম দেখি আমরা, এখানে একটা টেবল দেওয়া আছে, এক্সআই ডেটা পয়েন্ট দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এবং প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। ওকে, আমার টার্গেট হচ্ছে এই ডেটা পয়েন্টগুলো দিয়ে একটা রিগ্রেশন লাইন ফিট করা, লিনিয়ার রিগ্রেশন লাইন বা লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইন অফ ফার্স্ট অর্ডার। তো সেটা করতে হলে আমার কি করতে হবে, আমরা জানি যে আমাদের লিস্ট স্কয়ার রিগ্রেশনের ভ্যালু বের করতে হলে আমার A1 আর A0 এর এক্সপ্রেশন থেকে এই দুইটা প্যারামিটার বের করতে হবে, A0 আর A1। তো তুমি যদি A0 আর A1 এর এক্সপ্রেশন গুলো দেখো, এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন গুলোতে আমরা কি কি বের করতে হবে, সামেশন অফ এক্স আই ওয়াই আই, সামেশন অফ এক্স আই, সামেশন অফ ওয়াই আই, সামেশন অফ এক্স আই স্কোয়ার বা সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার, এই টার্মগুলো বের করতে হবে। তাই না, তো আমার তো এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দেওয়াই আছে, তাহলে আমি ইজিলি প্রত্যেকটা টার্ম বের করতে পারবো। A0 আর A1 বের করার জন্য যা যা দরকার আমি ইজিলি সবগুলো টার্ম বের করতে পারবো। ওকে, এখানে এক্স বার হচ্ছে মিন ভ্যালু অফ দ্য এক্স ভ্যালুজ আর ওয়াই বাই হচ্ছে মিন ভ্যালু অফ দ্য ওয়াই ভ্যালুজ। ওকে, তো প্রত্যেকটা টার্ম বের করার পরে আমি ওই এক্সপ্রেশন দুটোতে বসালে আমি ইজিলি A0 আর A1 পেয়ে যাব। ওকে, তার মানে আমার লিস্ট স্কয়ার রিগ্রেশন লাইনটা কি হবে, y ইকুয়াল টু A0 প্লাস A1 এক্স, এটাই হচ্ছে আমার রেজাল্ট, এটাই হচ্ছে ওই ফিটেড লাইনের ইকুয়েশন। ওকে, রিগ্রেশন লাইনের ইকুয়েশন। এখন তুমি চাইলে টোটাল এররটা কত সেটা বের করতে পারো। টোটাল এরর যেটা এসআর টার্ম, ওই এসআর টার্মটা কি, সামেশন অফ লিস্ট স্কয়ার, সামেশন অফ স্কয়ার্ড ভ্যালুজ অফ দ্য এরর। ওকে, তো আমি প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এরর কত আসে সেটা এখান থেকে বের করতে পারি। ওয়াই আই হচ্ছে আমার ট্রু ভ্যালু, আর A0 প্লাস A1 এক্স আই এটা হচ্ছে আমার রিগ্রেশন লাইন থেকে বের করা ভ্যালু। তো আমার এই দুইটা লাইনের এই দুইটা ভ্যালুর ডিফারেন্স নিয়ে তার স্কয়ার বের করলেই তো আমার এররটা চলে আসবে। ওকে, তো প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এরকম আমি আলাদা আলাদা করে স্কয়ার্ড এরর টার্ম বের করতে পারি, তারপর সবগুলো এররকে একসাথে যোগ করলে আমি লিস্ট স্কয়ার্ড এরর এই টার্মটা পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে এসআর। তো এই এসআর টার্মটা পেয়ে গেলে আমি কি ডেভিয়েশনটা বের করতে পারবো, ডেভিয়েশন বের করার ফর্মুলাটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার এই যে এসআর ডিভাইডেড বাই n মাইনাস টু। n এর ভ্যালু হচ্ছে আমার নাম্বার অফ ডেটা পয়েন্টস, এখানে কয়টা ডেটা পয়েন্ট আছে, এখানে 7টা ডেটা পয়েন্ট আছে। ওকে, তখন আমি চাইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য এরর বের করতে পারবো।
ওকে, তো এই ফিটেড রিগ্রেশন লাইনের ইকুয়েশন হচ্ছে এটা, y ইকুয়াল টু এটা a নট প্লাস a1x। আর এই লাইন ফিট করার কারণে যে টোটাল অ্যারোটা আসছে, লিস্ট স্কোয়ার অ্যারোটা আসছে, সেটা হচ্ছে 2.9911। ওকে, এটাই হচ্ছে আমার রেজাল্ট। এখন এমন হতে পারে যে আমার ডেটা পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কোনো স্ট্রেট লাইন দিয়ে কাজ হবে না। স্ট্রেট লাইন যদি না হয় তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে নন লিনিয়ার লাইন ফিট করতে হবে। নন লিনিয়ার মানে কি? আমার স্ট্রেট লাইন ফিট করা যাবে না, অন্য ধরনের লাইন ফিট করতে হবে। যেমন ধরো এখানে y equal to alpha 1 e to the power b1 beta 1x, অথবা y equal to alpha 2 x to the power beta 2, এই সবগুলোও কিন্তু নন লিনিয়ার লাইন। ওকে, এখানে কিন্তু স্ট্রেট লাইন ফিট করলে হবে না। তো আমরা যেটা করব, একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? আমরা এই নন লিনিয়ার লাইনটাকে আগে লিনিয়ারাইজ করে নেব। ওকে, এইটা এই 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 মেথডটাকে বলা হয় লিনিয়ারাইজেশন অফ দ্য নন লিনিয়ার ইকুয়েশন। একটা নন লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে আমি একটা লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করতে পারি, ওকে, সেটা আমরা একটু দেখি। যেমন ধরো y ইকুয়াল টু আলফা 1 ই টু দি পাওয়ার বিটা 1x। ঠিক আছে, তোমার কাছে মনে হলো যে আমি যদি এই ইকুয়েশনটা, এই লাইনটা ফিট করি, তাহলে আমার ডেটা পয়েন্টগুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। এখন প্রবলেম হচ্ছে এটা কোনো স্ট্রেট লাইন না। তোমার কাছে মনে হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে ইটস ভেরি মাচ সুইটেবল ফর মাই ডেটা পয়েন্টস, বাট ইটস নট এ স্ট্রেট লাইন। Then what can I do to find out the parameters alpha 1 and beta 1? Then you have to convert this equation, non-linear equation, into a linear equation. এখন এই লিনিয়ার ইকুয়েশনে আমি কিভাবে সেটা কনভার্ট করতে পারি? আমি দুই পাশে লন নিব, ন্যাচারাল লগারিদম, যেটা লন বলি আমরা। তাহলে কি আসবে? লেফট হ্যান্ড সাইডে আসবে লন ওয়াই, আর রাইট হ্যান্ড সাইডে আসবে লন আলফা 1 প্লাস বিটা 1 ইন্টু এক্স। ওকে, এখন দেখো এই লন ওয়াই এর রেসপেক্টে এক্স এর রিলেশনটা কিরকম? লন ওয়াই এর রেসপেক্টে এক্স এর রিলেশনটা কিন্তু একটা স্ট্রেট লাইনের রিলেশনশিপ। এক্ষেত্রে লন এ ওয়ানটা হচ্ছে আমার ইন্টারসেকশন অফ দ্য ভার্টিক্যাল এক্সিস, আর বিটা ওয়ানটা হচ্ছে স্লোপ। ওকে, তার মানে এই ইকুয়েশনটা থেকে আমি সরাসরি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনে কনভার্ট করে ফেললাম। উপরের ইকুয়েশনে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, এবং এটাকে যদি যখন আমি একবার লিনিয়ারাইজ করে ফেললাম, তখন আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স ঠিক আছে, বাট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা লন ওয়াই হয়ে গেছে। ওকে, আর কারেসপন্ডিংলি আমরা স্লোপ আর ইন্টারসেপ্ট পয়েন্টটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো এখন এই রিলেশনশিপটা কিন্তু আমার একটা স্ট্রেট লাইন। সো আমি চাইলেই লন ইউজ করে, এখন আমি যখন এই রিগ্রেশন ইকুয়েশন বা এই যে উপরে যে মেথডগুলো আমি বের করলাম, এই মেথডটা পুরোটা ইউজ করে আমি এখন এই বিটা ওয়ান আর লন আলফা ওয়ান এটা বের করতে পারি। ওকে, একবার বিটা ওয়ান আর লন আলফা ওয়ান বের হয়ে গেলেই তো আমি সরাসরি এই ইকুয়েশনে আবার চলে আসতে পারবো, তাই না? আমি একদম বের করতে পারবো ওয়াই ইকুয়াল টু আলফা ওয়ান কত, বিটা ওয়ান কত, সেটা বের করতে পারবো। ওকে, সো আমার কাছে যদি এক্স আর ওয়াই এর ডেটা থাকে, তখন আমি কি করব? ওয়াই এর প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য লন ওয়াই বের করব। তারপর ওই লন ওয়াই আর এক্স ইউজ করে আমি একটা রিগ্রেশন লাইন ফিট করব। ওই রিগ্রেশন লাইনের ইকুয়েশনটা কি? ওইটা হচ্ছে লন ওয়াই ইকুয়াল টু লন এ ওয়ান প্লাস বিটা ওয়ান এক্স। ওকে, তারপর ওই ইকুয়েশনে তো আমি জানি যে লন এ ওয়ান এর ভ্যালু কত আর বিটা ওয়ান এর ভ্যালু কত। এইখান থেকে লন এ ওয়ান এর ভ্যালু বা লন আলফা ওয়ান এর ভ্যালুটা তো আমি পেয়ে গেলাম, তাহলে আমি আলফা ওয়ান কত সেটা বের করতে পারবো। তাহলে আলফা ওয়ান আর বিটা ওয়ান বের হয়ে গেলে আমি এই ইকুয়েশনে রিপ্লেস করে দিলেই তো অরিজিনাল ইকুয়েশনটা আমি আবার পেয়ে যাব। ওকে, সেটাই হচ্ছে আমার ওয়ার্কআউট। কিভাবে করতে হবে? আমার আগে লিনিয়ারাইজ করতে হবে, তারপর রিগ্রেশন লাইন ফিট করতে হবে, তারপর সেখান থেকে প্যারামিটার বের করতে হবে। প্যারামিটার বের করার পরে সেগুলোকে একটু মডিফাই করে আমার যে ডিজায়ার্ড প্যারামিটারগুলো আলফা ওয়ান আর বিটা ওয়ান, সেটা বের করতে হবে। তারপর অরিজিনাল ইকুয়েশনে আবার রিপ্লেস করতে হবে। এটাই হচ্ছে প্রসিডিউর। তার একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমার y ইকুয়াল টু আলফা টু এক্স টু দি পাওয়ার বিটা টু। ওকে, এটাও একটা নন লিনিয়ার ইকুয়েশন। এখন এটাকে আমি কিভাবে লিনিয়ারাইজ করব? তুমি যেটা করবে, উভয় পাশে লগারিদম নেবে, ট্যান বেস যে লগারিদম, সেই লগারিদম নেবে। লগারিদম দিলে কি হবে? লগ ওয়াই ইকুয়াল টু লগ এ টু প্লাস বিটা টু ইন্টু লগ এক্স। দেখো লগ এ টু প্লাস বিটা টু ইন্টু লগ এক্স। এবং এখানে দেখো এবার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হয়ে যাচ্ছে লগ এক্স। ওকে, এই লগ এক্সটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি? লগ ওয়াই। স্লোপ কত? বিটা টু। আর ইন্টারসেপশন অফ দ্য ওয়াই এক্সিস কত? লগ এ টু। ওকে, তার মানে লগ এক্স আর লগ ওয়াই,
এই দুইটার রিলেশনশিপ কিন্তু একটা স্ট্রেট লাইন। ওকে, তাহলে একই রকম ভাবে আমি আবার লিনিয়ার রিগ্রেশন লাইন ফিট করব। সেখান থেকে আমি আমার যে এ নট আর এ ওয়ান ছিল ওইখানে, এখন সেটা হয়ে যাবে লগ আলফা টু আর বিটা টু। ওকে, আমি রিগ্রেশন লাইন ফিট করার পরে লগ আলফা টু আর বিটা টু পেয়ে যাব। তো লগ আলফা টু পেয়ে গেলে আমি সেখান থেকে আবার আলফা টু বের করতে পারবো। তাহলে আলফা টু আর বিটা টু বের হয়ে গেলে আমি আবার এই মেইন ইকুয়েশনে সেটা রিপ্লেস করে দেবো। এটাই হচ্ছে আমার রেজাল্ট। ওকে, সিমিলারলি আরেকটা এক্সাম্পল দেখি। y equal to alpha 3x divided by beta 3 plus x, এটা একটু কমপ্লেক্স ইকুয়েশন, বাট তুমি চাইলে এটাকেও একটা স্ট্রেট লাইন হিসেবে এক্সপ্রেস করতে পারো। কিভাবে করা যায়? আমি দুই পাশেই ইনভার্স নিব। ইনভার্স মানে কি, এই ওয়াইটাকে ওয়ান বাই ওয়াই করবো, আর এই পাশেও আমি ইনভার্স করবো। ইনভার্স করলে কি আসবে দেখো, ওয়ান বাই এ থ্রি মানে আলফা থ্রি প্লাস বিটা থ্রি বাই আলফা থ্রি ইন্টু ওয়ান বাই এক্স। এখন দেখো ওয়ান বাই ওয়াই এর সাথে ওয়ান বাই এক্স এর রিলেশনশিপটা কেমন? ওয়ান বাই ওয়াই এর সাথে ওয়ান বাই এক্স এর রিলেশনশিপ একটা স্ট্রেট লাইন। ওকে, এই স্ট্রেট লাইনের স্লোপটা কি? বিটা থ্রি বাই আলফা থ্রি, আর ইন্টারসেপ্টটা কি? ওয়ান বাই আলফা থ্রি। ওকে, সিমিলারলি আমি আবার রিগ্রেশন লাইন ফিট করব, বাট এই ক্ষেত্রে রিগ্রেশন লাইনটা ফিট করব ওয়ান বাই ওয়াই আর ওয়ান বাই এক্স এই ডেটা পয়েন্টগুলোর সাথে। তার মানে আমার তো দেওয়া থাকবে এক্স আর ওয়াই এর ভ্যালু, আমাকে সেটাকে কনভার্ট করে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই ওয়াই করতে হবে। তারপর সেই ওয়ান বাই এক্স আর ওয়ান বাই ওয়াই এই ডেটাগুলো দিয়ে একটা রিগ্রেশন লাইন ফিট করতে হবে। ফিট করার পরে আমি আবার এই ওয়ান বাই আলফা থ্রি যেটা ইন্টারসেপ্ট আর স্লোপ পেয়ে যাব, সেখান থেকে ডিজায়ার্ড প্যারামিটারগুলো বের করে আমি অরিজিনাল ইকুয়েশনে বসিয়ে দিলেই আমার রেজাল্ট চলে আসবে। ওকে, সো দিস ইজ লিনিয়ারাইজেশন অফ নন লিনিয়ার রিলেশনশিপস অর ইকুয়েশনস। সেটাই হচ্ছে আমাদের লিস্ট স্কয়ার রিগ্রেশন। তারপরে যে লেসনটা, সেখানে আমরা দেখবো যে কিভাবে এই লিস্ট স্কয়ার রিগ্রেশনের আইডিয়াটাকে একটু এক্সটেন্ড করা যায়। পলিনোমিয়াল রিগ্রেশন বা মাল্টিপল ইকুয়েশন কিভাবে রিগ্রেশন লাইন ফিট করা যায় সেটা আমরা দেখব। তো পলিনোমিয়াল রিগ্রেশনটা কি? এটাও লিস্ট স্কয়ার রিগ্রেশনই, বাট এখানে আমরা একটা স্ট্রেট লাইন ফিট না করে একটা পলিনোমিয়াল লাইন ফিট করব। সেই পলিনোমিয়ালের অর্ডার হতে পারে টু, থ্রি, ফোর বা তার চেয়েও বেশি। যেটাই হোক না কেন, আমি চাইলে যে কোনো অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারি। আইডিয়া কিন্তু সেম। আইডিয়া হচ্ছে ওই লিস্ট স্কয়ার রিগ্রেশন। তার মানে আমার এই যে অ্যারোর টার্মটা, সেই অ্যারোরের স্কয়ার টার্মটাকে সাম করে সেটাকে মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, তো আইডিয়াটা কিন্তু সেম। সো আমি যদি একদম আগের মতো করেই অ্যাপ্রোচ করি, আগের লেসনের মতো করে প্রুভ করার চেষ্টা করি, তাহলে দেখবা যে এক্ষেত্রে আমার ইকুয়েশনটা আসবে একটা, ধরো আমি একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে চাই, তাহলে আমার ইকুয়েশনটা হবে এরকম: এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার পলিনোমিয়াল অফ সেকেন্ড অর্ডার। সাথে একটা অ্যারোর টার্ম থাকবে, সেই অ্যারোর টার্মটাকে আমার মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, এখন এই অ্যারোর টার্মটা কি কোন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা মিনিমাইজ করব? ক্রাইটেরিয়া থ্রি, তার মানে সামেশন অফ স্কোয়ার্ড এরর্স। ওকে, সেটা হচ্ছে এস আর। ওকে, সো আমার এই টার্মটাকে মিনিমাইজ করতে হবে। এখন এখানে আমার রাইট হ্যান্ড সাইডে আননোন ভ্যারিয়েবল কয়টা? তিনটা, এ নট, এ ওয়ান আর এ টু। তাহলে এই তিনটা ভ্যারিয়েবলের রেসপেক্টে আবার আমি ডিফারেন্সিয়েট করব। তারপর লেফট হ্যান্ড সাইডের টার্মগুলোকে জিরো ধরে আবার আমি তিনটে ইকুয়েশন পাবো। এই তিনটে ইকুয়েশনে দেখো আমার আননোন ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, এ নট, এ ওয়ান, এ টু। ইকুয়েশন তিনটা, আননোন তিনটা। আমি চাইলে ইজিলি এই তিনটে ইকুয়েশনকে সলভ করতে পারি। ওকে, এখন যেটা আমার লিস্ট স্কয়ার রিগ্রেশন অফ ফার্স্ট অর্ডার ছিল, সেখানে কিন্তু আমার আননোন ভ্যারিয়েবল ছিল দুইটা। দুইটা হওয়ার কারণে আমি এখানে আসার পরে, এতটুকু এই স্টেপে আসার পরে আমি কি করেছিলাম, ওই দুইটা ইকুয়েশনকে একটু মডিফাই করে এ নট আর এ ওয়ানের ভ্যালু বের করেছি। কিন্তু আমার যখন পলিনোমিয়াল রিগ্রেশন হবে, তখন কিন্তু নাম্বার অফ ইকুয়েশন আমার বেড়ে যাবে। তখন আমার ওই এ নট, এ ওয়ান, এ টু এগুলোর জন্য আমি কোনো প্রপার এক্সপ্রেশন বের করতে পারবো না। বের করতে পারবো, কিন্তু সেটা খুবই হ্যাসেল হবে, অনেক টাইম কনজিউমিং হবে। সেজন্য আমরা স্ট্রেট লাইন রিগ্রেশনের মতো কোনো এক্সপ্রেশন বের না করে, এ নট, এ ওয়ান, এ টুর এক্সপ্রেশন বের না করে, বরং আমরা এই তিনটে ইকুয়েশনই আগে বের করার চেষ্টা করি। ওকে, তারপর তিনটে ইকুয়েশনকে আমি ওই সাবস্টিটিউশন বা এলিমিনেশন বা গাউসিয়ান এলিমিনেশন, গাউস জর্ডান মেথড, ওই মেথডগুলো দিয়ে সলভ করার চেষ্টা করি। আর যেখানে স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্ট্যান্ডার্ড যে ডেভিয়েশনের যে ফর্মুলাটা, এটা হচ্ছে এই জেনারেল ফর্মুলা এস আর ডিভাইডেড বাই এন মাইনাস এম প্লাস ওয়ান। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্টস, আর এম প্লাস ওয়ানটা কি?
এটা হচ্ছে আমরা কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম হারালাম। ডিগ্রিজ অফ ফ্রিডমের আইডিয়াটা কি সেটাও আমি ওই লেসনে ডিসকাস করেছি, তোমরা একটু লেসনটা পড়ে নিতে পারো। তো এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এস ওয়াই এক্স ইকুয়াল টু এস আর ডিভাইডেড বাই এন মাইনাস এম প্লাস ওয়ান। ওকে, তো এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যে আমার এই ডেটা পয়েন্টগুলো দেওয়া আছে, এক্স এর ভ্যালু 0 থেকে 5 আর ওয়াই এর কারেসপন্ডিং ভ্যালু। আমাকে একটা রিগ্রেশন লাইন ফিট করতে হবে, লিস্ট স্কোয়ার রিগ্রেশন লাইন ফিট করতে হবে, বাট সেটার অর্ডার হবে 2। ওকে, তার মানে আমার একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে হবে। সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে হলে আমার তিনটে ইকুয়েশন কি, তিনটে ইকুয়েশন হচ্ছে এই তিনটা। এই তিনটে ইকুয়েশন কোথা থেকে আসলো, এই যে আমরা প্রুফ করে আসলাম একটু আগে। ঠিক আছে, এই তিনটে ইকুয়েশনকে আমরা বেস ধরে আমার সবকিছু বের করতে হবে। এখন এই তিনটে ইকুয়েশনে অনেকগুলো জিনিস বের করতে হবে। দেখো, এই এন এর ভ্যালু কত, এন হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্টস, এখানে নাম্বার অফ ডেটা পয়েন্ট কয়টা, 5টা। তারপরে আমি সামেশন অফ এক্স আই, সামেশন অফ এক্স আই স্কোয়ার, সামেশন অফ ওয়াই আই, সামেশন অফ এক্স আই স্কোয়ার, এক্স আই কিউব, এই টার্মগুলো আমার বের করতে হবে। ঠিক আছে, তো এই টার্মগুলোই আমি এখানে বের করে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে এম এর একটা টার্ম আসবে, এম ইকুয়াল টু 2। এখানে এম বলতে আমরা কি বুঝাচ্ছি, এম হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, এম হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা কিভাবে বের করতে হয় সেটাও আমার ডিসকাশন করা আছে। নর্মালি ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে, আমি যদি একটা, সাপোজ আমার হাতে একটা বল আছে, এখন আমি চাইলেই বলটাকে 3 ডাইমেনশনে যে কোনো দিকে থ্রো করতে পারি। ওকে, তার মানে আমার বল থ্রো করার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 3 হবে, কারণ আমি 3টা ডিরেকশনে বলটাকে থ্রো করতে পারি। তার মানে বল থ্রো করার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। সিমিলারলি এখন ধরো আমার কাছে অপশন আছে যে আমি বিভিন্ন ভ্যালোসিটিতে বলটাকে থ্রো করতে পারি, 2 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে তোমার বল থ্রো করার ডিরেকশন না, বরং বল থ্রো করার অপশন কতগুলো আছে, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত, তখন আমি বলবো আমার বল থ্রো করার ডিগ্রিজ অফ, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 4। কেন 4? কারণ 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3টা ডিরেকশন, আর বাকি 4 নাম্বার ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে আমার বলের ভ্যালোসিটি। ওকে, এখন যদি আমি আরেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাড করতে চাই, সাপোজ আমার একটা, আমি চাইলে অ্যাক্সিলারেশন দিতে পারি, আমি কত অ্যাক্সিলারেশনে বলটাকে থ্রো করব, নট অনলি জাস্ট ভ্যালোসিটি বাট উইথ অ্যান অ্যাক্সিলারেশন, তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাবে 5। ওকে, এখন যদি কোনো কারণে আমার একটা কন্ডিশন থাকে যে আমার বল থ্রো করার যে ভ্যালোসিটি সেটা ফিক্সড, তোমাকে সবসময় 5 মিটার পার সেকেন্ডেই বলটাকে থ্রো করতে হবে, তাহলে কিন্তু সেটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে না, কারণ সেখানে আমি ভ্যালোসিটিটাকে চেঞ্জ করতে পারছি না, তার মানে সেটা কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম না। তখন আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 4টা, 3টা ডিরেকশন আর অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তো এই আইডিয়া থেকেই আসলে আমরা বুঝতে পারি যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা আসলে কি। তো এখানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম, এখানে যেহেতু আমার লিস্ট স্কোয়ার রিগ্রেশন অফ সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল 2, সেজন্য আমার ডিগ্রিজ অফ ফ্রিডম এম এর ভ্যালু হবে 2। ওকে, সেজন্য এখানে আমি এম এর ভ্যালু বসাচ্ছি 2, আর নাম্বার অফ ডেটা পয়েন্ট হচ্ছে 6, এন এর ভ্যালু 6। তারপরে তো আমি আদার টার্মগুলো বের করলাম, এক্স আই, সামেশন অফ এক্স আই টু দি পাওয়ার 4, সামেশন অফ এক্স আই স্কোয়ার। এই সবগুলো টার্ম বের করার পরে এই তিনটে ইকুয়েশনে যদি সেই টার্মগুলো তোমার বসাই দিই, তাহলে আমার তিনটে ইকুয়েশন পাবো। এই তিনটে ইকুয়েশন হচ্ছে সেটা। এখন দেখো এটা কি, এটা হচ্ছে আমার এ সিস্টেম অফ ইকুয়েশন। আমি এই সিস্টেম অফ ইকুয়েশনকে সলভ করার ওয়ে কি, ওই যে আমরা পড়ে আসছিলাম গাউসিয়ান মেথড, গাউস জর্ডান মেথড, গাউস সিডেল মেথড, ম্যাট্রিক্স ইনভার্সন, সেই মেথডগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, এই তিনটা মেথড, যে কোনো একটা মেথড ইউজ করলে আমি সলিউশন পাবো হচ্ছে এরকম, A0, A1, A2। A0, A1 আর A2 পেয়ে গেলে তো আমার অরিজিনাল ইকুয়েশনে আমি যদি বসিয়ে দিই, তাহলে আমার লিস্ট স্কোয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা আমি পেয়ে যাব। ওকে, তো এই হচ্ছে আমার পলিনোমিয়াল রিগ্রেশন। এখন তুমি চাইলে টোটাল লিস্ট স্কোয়ার এররটা কত সেটাও বের করতে পারো। সেটা বের করার বই কি, ওয়াই আই মাইনাস ওয়াই বার। ওয়াই আইটা কি, ওয়াই আই হচ্ছে ট্রু ভ্যালু, আর ওয়াই বারটা কি, ওয়াই বারটা হচ্ছে আমার অ্যাভারেজ ভ্যালু বলতে পারো। ঠিক আছে, অ্যাভারেজ ভ্যালু বলতে পারো। আর যেটা লিস্ট স্কোয়ার রিগ্রেশন লাইন, লিস্ট স্কোয়ার রিগ্রেশন লাইনের জন্য যে এররটা সেটা বের করার বই কি, ট্রু ভ্যালু মাইনাস রিগ্রেশন লাইনের থেকে যে ভ্যালুটা পাবো সেটা। ঠিক আছে, ট্রু ভ্যালু, প্রত্যেকটা ডেটা পয়েন্টের একটা ট্রু ভ্যালু থাকবে, সেটা
মাইনাস রিগ্রেশন লাইনে ওই ট্রু ভ্যালুর জন্য যে এক্স এর ভ্যালুটা ছিল সেই এক্স এর ভ্যালুটা রিগ্রেশন লাইনে ফিট করার পরে যে ভ্যালুটা পাবো সেটাকে আমার মাইনাস করতে হবে, মাইনাস করে তারপর স্কোয়ার ভ্যালু নিতে হবে। স্কোয়ার ভ্যালু নিলে আমি ওই ওই নির্দিষ্ট ডেটা পয়েন্টের জন্য একটা এরর পাবো। ঠিক আছে, সেটাই হচ্ছে লিস্ট স্কোয়ার এরর অফ দ্যাট পয়েন্ট। তারপরে আমি প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য এরকম করে আলাদা আলাদা লিস্ট স্কোয়ার এরর বের করবো, তারপর সবগুলো এররকে যদি সাম করি তাহলে টোটাল সামেশন অফ লিস্ট স্কোয়ার এররটা পেয়ে যাবো। ঠিক আছে, তারপরে আমি সেখান থেকে যে ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য লাইন, সেটা যদি আমি বের করতে চাই জেনারেল ফর্মুলাতে যদি আমি বসাই তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রিগ্রেশন লাইন পেয়ে যাব। ঠিক আছে, ইন আওয়ার কেস দিস ইজ 1.12। ওকে, তো এটা ছিল আমার পলিনোমিয়াল রিগ্রেশন। ওকে, এখন দেখো আমার স্ট্রেট লাইনের রিগ্রেশন বা পলিনোমিয়ালের রিগ্রেশন সবগুলোর ক্ষেত্রেই আমার নাম্বার অফ ভ্যারিয়েবল কয়টা ছিল? দুইটা ছিল, এক্স আর ওয়াই। ঠিক আছে, এখন আমি চাইলে এক্স আর ওয়াই এর সংখ্যাটাকে আমি বাড়িয়ে দিতে পারি। ধরো আমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা, x1 আর x2। y এর ভ্যালু আমার একটাই, বাট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা। তখন সেটা হয়ে যাবে আমার মাল্টিপল লিনিয়ার লিস্ট স্কোয়ার রিগ্রেশন। ওকে, তখন আমি কোনো লাইন ফিট করব না, তখন আমাকে একটা প্লেন ফিট করতে হবে। ঠিক আছে, কোনো লাইন ফিট করা যাবে না, আমাকে একটা প্লেন ফিট করতে হবে। কেন প্লেন ফিট করতে হবে? কারণ এখন তো আমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা হয়ে গেছে, তাই না? সিমিলারলি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরো তোমার তিনটা, x1, x2, x3। ইন দ্যাট কেস তখন আমরা কি ফিট করব? তখন কোনো প্লেন ফিট করা যাবে না, তখন তোমাকে একটা ভলিউম ফিট করতে হবে। ঠিক আছে, এখন ভলিউম ফিট করার পরে তিনটা ডিরেকশনে ধরো তিনটা x1, x2, x3, বাট ওয়াই এর ডিরেকশনটা তখন আমি কোথায় দেখাবো, তাই না? এই জন্য আমার টু ডাইমেনশনের পরে আমার ওই মাল্টিপল ডাইমেনশন রিগ্রেশন লাইনের বা রিগ্রেশন ভলিউমের যে ফিগারগুলো সেগুলো ভিজুয়ালি এক্সপ্রেস করা একটু কঠিন। ঠিক আছে, তো সেদিকে আমরা যাচ্ছি না, তোমাদের আপাতত মনে রাখলাম যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে আসলে আমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যাটা বেড়ে যায়। ওকে, সো সিমিলার ওয়েতে আমরা একইভাবে অ্যানালাইজ করতে পারি, প্রুফ করে যেভাবে প্রুফ করেছিলাম আমরা লিনিয়ার রিগ্রেশন লাইনের ক্ষেত্রে বা পলিনোমিয়াল রিগ্রেশন লাইন অফ সেকেন্ড অর্ডার, সিমিলারলি আমরা একইভাবে এখানেও আমরা সেম ওয়েতে কাজটা করতে পারি এবং দেখবে যে আমাদের যে ইকুয়েশন আসবে, এই তিনটে ইকুয়েশন আসবে, এই তিনটে একই রকমভাবে তিনটে ইকুয়েশন আসবে, এই তিনটে ইকুয়েশন থেকে আমি তিনটা আননোন ভ্যারিয়েবল পাবো, a0, a1 অ্যান্ড a2। তারপর সেগুলো ইউজ করে আমি আমার রিগ্রেশন লাইনের যে ইকুয়েশন সেটা আমি পেয়ে যাব। ওকে, এখন এখানে রিগ্রেশন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন লাইন। ঠিক আছে, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন লাইন, তাহলে ইকুয়েশনটা দেখতে কিরকম হবে? ইকুয়েশনটা হবে a0 প্লাস a1 x1 প্লাস a2 x2। এখন যদি এটা মাল্টিপল পলিনোমিয়াল লিস্ট স্কোয়ার রিগ্রেশন হতো তখন কি হতো? y ইকুয়াল টু a0 প্লাস a1 x1 প্লাস a1 x1 স্কোয়ার প্লাস a2 x2 প্লাস a2 x2 স্কোয়ার প্লাস এরর। ঠিক আছে, সো তোমার ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, whether it is multiple linear regression line or multiple polynomial regression line. Based on that your equation will be different. Okay, সো একই রকম ভাবে অ্যানালাইসিস কিন্তু একদম সেম আগের মতোই, কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র ইকুয়েশনটা ডিফারেন্ট। ওকে, তারপরে নন লিনিয়ার রিগ্রেশন লাইন ফিট করার জন্য আরো অনেক মেথড আছে যেগুলো আমরা কভার করবো না এই কোর্সে। যেমন গাউস নিউটন মেথড আছে, তোমরা চাইলে যারা খুব বেশি এক্সাইটেড তারা একটু দেখে নিতে পারো যে তোমাদের যারা যারা শিখতে চাও যে এই গাউস নিউটন মেথডটা কি, সেটা খুবই হেল্পফুল হবে। কারণ তোমরা যখন রিসার্চে যাবা তোমাদের রিসার্চের ক্ষেত্রে এই নর্মাল রিগ্রেশন লাইনগুলো কিন্তু খুব একটা কাজে নাও আসতে পারে। ঠিক আছে, অবশ্যই কাজে আসবে, কারণ প্লেন রিগ্রেশনের ক্ষেত্রে বা নর্মাল রিগ্রেশন যেগুলো নর্মাল এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টগুলো গুলোতে কিন্তু আমার এই রিগ্রেশন লাইন যেগুলো আমরা পড়লাম সেগুলোই এনাফ। কিন্তু অনেক কমপ্লেক্স এক্সপেরিমেন্ট আছে যারা তোমরা ফিউচারে হায়ার স্টাডিজে যাবা, সেইখানে তোমাদের এই গাউস নিউটন মেথড বা আদার্স যে কমপ্লেক্স মেথডগুলো আছে সেই মেথডগুলো কাজে লাগবে। ওকে, তা আমরা এই গাউস নিউটন মেথডে যাব না, এটা আমাদের সিলেবাসের বাইরে, আর তোমরা যারা পড়তে চাও তারা পড়ে নিতে পারো। ওকে, তো এই ছিল আমাদের রিগ্রেশনের কনসেপ্ট। তারপরে হচ্ছে আমরা ইন্টারপোলেশনে যাব। তো রিগ্রেশন লাইনে আমরা দেখেছি যে ডেটা যে লাইনটা আমরা ফিট করি সেটা কিন্তু প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যায় না, আমাদেরকে আহ, যে কোনো একটা প্যাটার্ন ক্যাচ করতে হয়। যে প্যাটার্নটা কি, ডেটা পয়েন্টগুলোর মধ্যে যে প্যাটার্নটা আছে ইনক্রিজিং ডিক্রিজিং অর পলিনোমিয়াল, সেই প্যাটার্নটাকে আমার ক্যাচ করতে হয়।
কিন্তু ইন্টারপোলেশনে কিন্তু কোনো প্যাটার্ন ক্যাচ করার কোনো অপশন নাই। এখানে ইন্টারপোলেশনের শর্তই হচ্ছে আমি যে লাইনটা ফিট করব সেটা প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে যেতে হবে। ওকে? তাহলেই সেটা ইন্টারপোলেশন হবে। আদারওয়াইজ সেটা ইন্টারপোলেশন না। সো আমরা দেখব কয়েকটা ইন্টারপোলেশন মেথড। প্রথমে হচ্ছে নিউটন ডিভিডেড ডিফারেন্স ইন্টারপোলেশন পলিনোমিয়াল। যেমন ধরো আমার যদি ২ টা লাইন থাকে, ২ টা ডেটা পয়েন্ট থাকে, এই ২ টা ডেটা পয়েন্ট দিয়ে আমি একটা স্ট্রেইট লাইন ফিট করতে পারি। ঠিক আছে? সো এখানে আমার ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা হচ্ছে ফার্স্ট অর্ডারের বা লিনিয়ার ইন্টারপোলেশন। আমার যদি ৩ টা ডেটা পয়েন্ট থাকে, ৩ টা ডেটা পয়েন্ট দিয়ে আমি ইজিলি একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারি। এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক ইন্টারপোলেশন। সিমিলারলি আমার ৪ টা ডেটা পয়েন্ট থাকলে আমি ম্যাক্সিমাম কত অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারি? পলিনোমিয়াল অফ অর্ডার 3। ঠিক আছে? সো এটা হচ্ছে কিউবিক পলিনোমিয়াল। সো সিমিলার ওয়েতে আমি হায়ার অর্ডার পলিনোমিয়ালও ফিট করতে পারি। সো সেটাই হচ্ছে ইন্টারপোলেশনের আইডিয়া। সো নিউটনস যে প্রথমে আমরা যে ইন্টারপোলেশনের মধ্যে প্রথমেই যে ডেটা মেথডটা শিখবো সেটা হচ্ছে নিউটনস ডিভিডেড ইন্টারপোলেশন পলিনোমিয়াল লিনিয়ার ইন্টারপোলেশন। ওকে? সো নিউটন ডিভিডেড ডিফারেন্স সে প্রথমে আমরা দেখবো লিনিয়ার ইন্টারপোলেশনে কিভাবে কাজ করে। তো লিনিয়ার ইন্টারপোলেশনটা কি? সাপোজ আমার এখানে ২ টা ডেটা পয়েন্ট আছে। এই যে ২ টা ডট লাইন। এই ২ টা ডট লাইন দিয়ে আমি একটা ইন্টারপোলেটিং লাইন ফিট করব। এখন এই ইন্টারপোলেটিং লাইনটার অর্ডার 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4, 5, 6, 7, 8 যেকোনো অর্ডারের হতে পারে। সো আমরা ফার্স্টে একটা ফার্স্ট অর্ডারের ইন্টারপোলেটিং লাইন ফিট করব। তো ফার্স্ট অর্ডারের ইন্টারপোলেটিং লাইন মানে কি? ফার্স্ট অর্ডার মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন। ঠিক আছে? এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমার বের করতে হবে। সো এখানে তোমাদের প্রুফটা দেওয়া আছে, লেকচারেও খুব ভালোভাবে ডিসকাস করা আছে। তো তোমরা যদি এই প্রুফটা দেখো তাহলে দেখবা যে আমাদের যে লাইনটা ফিট করলাম, এই লাইনটা ফিট করার যে ইকুয়েশনটা এরকম আসবে f1 of x। 1 কেন বলছি? কারণ পলিনোমিয়াল অফ ফার্স্ট অর্ডার, লিনিয়ার ইন্টারপোলেশন অফ ফার্স্ট অর্ডার। ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলছি f1 of x। সো এই ইকুয়েশনটাই হচ্ছে আমার ইন্টারপোলেটিং লাইনের ইকুয়েশন। এখন এই ইন্টারপোলেটিং লাইনের ইকুয়েশন মানে কি? আমার লাইনটা হচ্ছে এটা, যেটা আমি এই যে পার্পল কালারে দেখাচ্ছি। ঠিক আছে? এই পার্পল কালারের লাইনটাই হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন লাইন। এখন এই ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা দেখতে এরকম। এখন তুমি চাইলে এই ইকুয়েশনে x এর ডিফারেন্ট ভ্যালু বসিয়ে ওই লিনিয়ার ইন্টারপোলেটিং লাইনের বিভিন্ন পয়েন্ট বের করতে পারো। ওকে? সো মনে রাখতে হবে এই রিগ্রেশন লাইন বা ইন্টারপোলেশন লাইন এগুলো আমরা কেন ফিট করি? এগুলো আমরা এই জন্যই ফিট করি যে যেইসব ডেটা পয়েন্টে আমার কোনো ভ্যালু নাই, এক্সপেরিমেন্টাল কোনো ভ্যালু নাই, সেই ডেটা পয়েন্টগুলোতে যেন আমি আমার ডিজায়ার যে ভ্যালুটা সেটা বের করতে পারি। ফর এক্সাম্পল তোমার কাছে x=1 এর ভ্যালু আছে, x=5 এর ভ্যালু আছে। কিন্তু x=2, 3, 4 এ কত ভ্যালু হবে সেটা তুমি জানো না। সেজন্যই আমরা তখন একটা কার্ভ ফিট করি। কার্ভ ফিট করলে সুবিধাটা কি? তখন আমি ওই x=2, 3, 4 তার মানে x=1 থেকে 5 এর মধ্যে যত ডেটা পয়েন্ট পসিবল সবগুলো ডেটা পয়েন্টের জন্য একটা করে ভ্যালু আমি পাবো। ঠিক আছে? সো এই রিগ্রেশন লাইন বা ইন্টারপোলেশন লাইনের যে পারপাসটা, সেই পারপাসটাই হচ্ছে যে আননোন ডেটা পয়েন্টে যেন আমি ডেটা খুঁজে পাই। আননোন ডেটা পয়েন্টে যেন আমি ডেটা খুঁজে পাই। ওকে? ফর এক্সাম্পল তুমি ধরো একটা আ সারফেসের টেম্পারেচার মেজার করবা। ওকে? এখন সারফেসের প্রত্যেকটা ডেটা পয়েন্টে কিন্তু টেম্পারেচার মেজার করা পসিবল না। কারণ সেখানে ইনফাইনাইট নাম্বার অফ ডেটা পয়েন্ট আছে। কিন্তু সেটা না করে তুমি যদি একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারো, ওই ইকুয়েশনে তখন তুমি যেকোনো ভ্যালু বসালেই যেকোনো টেম্পারেচারের ভ্যালু পেয়ে যাবা। সেটাই আমরা করি ওই সারফেসের কয়েকটা নির্দিষ্ট ডিসক্রিট পয়েন্টের ডেটা নিয়ে সেই ডেটাগুলো ইউজ করে একটা ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করি। তারপর ওই ইকুয়েশনটা যখন আমি পেয়ে যাব, সেই ইকুয়েশনে আমি সারফেসের যেকোনো একটা লোকেশন বসিয়ে দিলেই আমি ওই সারফেসের টেম্পারেচার পেয়ে যাব। ওকে? সো এই জন্যই আমরা ইন্টারপোলেশন বা রিগ্রেশন করি। রিগ্রেশনটা হচ্ছে প্যাটার্ন ক্যাচ করে আর ইন্টারপোলেশন হচ্ছে এক্সাক্ট ভ্যালু ক্যাচ করে। ওকে? এক্সাক্ট ভ্যালু। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা কেন করছি, কি শিখছি, কেন শিখছি, কোথায় কাজে লাগাবো এটা একটু বুঝতে হবে। ওকে? সো ইন্টারপোলেশনের যে এটা আমরা দেখলাম হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন মানে ফার্স্ট অর্ডারের ইন্টারপোলেশন। তুমি চাইলে সেকেন্ড অর্ডারের পলিনোমিয়ালও ফিট করতে পারো। সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল হচ্ছে তখন f2 of x হবে। এখন একটা সেকেন্ড অর্ডারের ইকুয়েশন দেখতে এরকম b0 প্লাস b1 ইন্টু x মাইনাস x। একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল দেখতে এরকম f2 of x ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার। এটা হচ্ছে আমার একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল। ওকে?
সো এটা এই তুমি চাইলে এই লাইনটা ফিট করতে পারো ইন্টারপোলেটিং লাইন হিসেবে, বাট এখানে ফিট করার জন্য তোমাকে A0, A1, A2 এগুলোর ভ্যালু কিন্তু বের করতে হবে, ঠিক আছে? সো আমার যদি 3টা ডেটা পয়েন্ট থাকে, 3টা ডেটা পয়েন্ট থাকলে ইজিলি আমি একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারি। ওকে, তো আমি এখানে এই প্রুফটাও দেখিয়েছি যে কিভাবে A0, A1 এর A2 ভ্যালু বের করতে হবে, সেটাও তোমাদের লেকচারে ডিসক্রাইব করা আছে ডিটেলসে, সেটা একটু পড়তে হবে তোমাদের। তো আমি যখন একবার A1, A2, A0, A1, A2 পেয়ে যাব, তখন আমি ইজিলি একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারবো। ওকে, এখন পলিনোমিয়ালটা দেখতে কিরকম হবে? একটা কনভেনিয়েন্ট ফর্ম হচ্ছে এই f2 অফ x, যেটা হচ্ছে b0 প্লাস b1 ইন্টু এক্স মাইনাস এক্স নট প্লাস b2 ইন্টু এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল, ঠিক আছে? তুমি চাইলেই এই পলিনোমিয়ালটাকে একটু যদি তুমি একটু রিঅর্গানাইজ করো, রিঅর্গানাইজ করলেই কিন্তু সেটার প্যাটার্নটা এরকম চলে আসবে, এই A0 প্লাস A1 এক্স প্লাস A2 এক্স স্কোয়ার এই ফর্মে চলে আসবে, ঠিক আছে? সো আমরা এই সরাসরি এই ফর্মটা ইউজ না করে আমরা একটু ডিফারেন্ট ফর্ম ইউজ করছি, b0 প্লাস b1 ইন্টু এক্স মাইনাস এক্স নট প্লাস b2 ইন্টু এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, সো আমাকে এখন b0, b1 আর b2 এর ভ্যালু বের করতে হবে। সো আমি এই তিনটে ইকুয়েশন পেয়েছি, এই তিনটে ইকুয়েশনকে যদি তুমি সলভ করো, তবে তুমি ইজিলি b0, b1 আর b2 পেয়ে যাবা। ওকে, এই ডিটেলস প্রুফ কিন্তু ডেসক্রাইব করা আছে তোমাদের লেসনে। তো তোমাদের লেসনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু এই প্রুফগুলো বুঝবা না। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে আমি একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করবো, এবং সেই জন্য আমাকে b0, b1 আর b2 ভ্যালু জানতে হবে, এবং সেগুলো বের করার ফর্মুলাও কিন্তু আমরা ডেভেলপ করেছি। ওকে, সেই তিনটে ইকুয়েশন ইউজ করে আমি b0, b1 আর b2 ভ্যালু বের করতে পারবো। সো আমাকে ধরো একটা তিনটা ডেটা পয়েন্ট দেওয়া আছে x0, x1 আর x2, তাদের কারেসপন্ডিং ফাংশনের ভ্যালু বা y এর ভ্যালু দেওয়া আছে। আমাকে একটা সেকেন্ড অর্ডারের ইন্টারপোলেটিং লাইন ফিট করতে হবে, তাহলে আমাকে কি বের করতে হবে? b0, b1 আর b2। এই b0, b1 আর b2 এর জন্য যে তিনটা এক্সপ্রেশন সেটা এখানে দেওয়া আছে। সো আমি জাস্ট এই এক্সপ্রেশন, এই ইকুয়েশনের ফর্মুলাতে ভ্যালু বসালেই আমার ভ্যালুগুলো চলে আসবে। ওকে, একবার যখন ভ্যালু চলে আসবে তখন যে অরিজিনাল ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে আমি ভ্যালুগুলো বসিয়ে দিলেই কিন্তু আমার যে সেকেন্ড অর্ডারের ইন্টারপোলেটিং লাইন সেটা চলে আসবে। এই পুরো মেথডটার নাম হচ্ছে নিউটন ডিভিডেন্ড ডিফারেন্স ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ওকে, নিউটনস ডিভিডেন্ড ডিফারেন্স ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। কেন ডিভিডেন্ড ডিফারেন্স বলছে? তোমরা যদি ডিভিডেন্ড ডিফারেন্সের যে টার্মটা সেটা যদি খেয়াল করে থাকো, আমরা কিন্তু লেসন 4-এ এটা পড়ে আসছি। ওকে, তোমরা যদি খেয়াল করে থাকো এই যে b1 আর b2 যে এক্সপ্রেশন, সেখানে যে ইকুয়েশনগুলো আমরা ডেভেলপ করেছি, যে প্রুফ করে আসছি, সেটা দেখতে কিন্তু আবার ডিভিডেন্ড ডিফারেন্সের ফর্মুলার মতো, ফার্স্ট অর্ডার ডিভিডেন্ড ডিফারেন্স, সেকেন্ড অর্ডার ডিভিডেন্ড ডিফারেন্স। সো সেই ইকুয়েশনের এই প্যাটার্ন থেকেই আমরা এটাকে নাম দিয়েছি নিউটনস ডিভিডেন্ড ডিফারেন্স ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ওকে, সো তোমরা এটা লেসন 4-এর যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোর সাথে তোমরা চাইলে ম্যাচ করে দেখতে পারো। ওকে, সো আমি যখন একবার একটা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল পেয়ে গেলাম, তখন আমি এই ইকুয়েশন ইউজ করে যে কোনো আননোন ডেটা পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা আমি বের করতে পারবো। সাপোজ এক্স ইকুয়াল টু 2 তে ফাংশনের ভ্যালু কত, এক্স ইকুয়াল টু 2 বসাও, 2 বসিয়ে এই ফাংশনের ভ্যালু বের করো, তাহলে সেটা চলে আসবে 0.5658444। ওকে, আচ্ছা, তো এটা গেল তোমাদের সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল। তারপর তুমি চাইলে nth অর্ডারের পলিনোমিয়ালও ফিট করতে পারো, সেখানেও একটা প্যাটার্ন আসবে, এই প্যাটার্নগুলো তোমাদের একটু বুঝতে হবে। প্যাটার্নগুলো কি? প্যাটার্নগুলো তোমাদের ডেসক্রাইব করা আছে লেসনে, সো তোমাদের লেসনের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। ওকে, এখানে যেমন b0, b1 আর b2 বের করলাম, সেখানে দেখো একটা প্যাটার্ন আছে। এটা হচ্ছে ফার্স্ট ডিভিডেন্ড ডিফারেন্স, এটা হচ্ছে সেকেন্ড ডিভিডেন্ড ডিফারেন্স, সিমিলারলি তুমি থার্ড ডিভিডেন্ড ডিফারেন্স বের করতে পারবা। সেই প্যাটার্নটা ফলো করে তোমাদের এই b0, b1, b2, bn এগুলো সলভ করতে হবে। ওকে, তো এটার একটা কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে আপনার চার্টের মাধ্যমে সলভ করা। এই চার্টের মাধ্যমে এটা সলভ করা, প্রথমে ফার্স্ট ডিভিডেন্ড ডিফারেন্স, তারপরে সেকেন্ড ডিভিডেন্ড ডিফারেন্স, তারপরে থার্ড ডিভিডেন্ড ডিফারেন্স, এগুলো যদি আমি চার্টের মাধ্যমে সলভ করি তাহলে ব্যাপারটা অনেক ইজিয়ার হবে। ওকে, ক্যালকুলেশন কিন্তু আগের মতোই, তুমি জাস্ট আগের দুইটা ভ্যালু ইউজ করে এই চার্টের মাধ্যমে সলভ করা হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু নতুন কোনো মেথড নেই, চার্টের মাধ্যমে ম্যাথ সলভ করার অর্থই হচ্ছে আমি জাস্ট এই ইকুয়েশনগুলো, এই b0, b1 আর b2 এর ভ্যালুগুলোই বের করবো আর কি। ওকে,
তো যেমন ধরো এখানে b1 বের করার জন্য f of x1 লাগবে আর f of x0 লাগবে। তো আমি যদি চার্টে খুব ভালোভাবে এগুলো অ্যারেঞ্জ করি, এই x কলামে আমি বসাবো x0, x1, x2, x3, তারপরে এই কলামে আমি বসাবো f এর ভ্যালু, মানে ফাংশনের ভ্যালুগুলো। তারপরে প্রথম দুইটা ভ্যালু ইউজ করে ফার্স্ট ডিভিডেড ডিফারেন্স, তারপরের দুইটা ভ্যালু ইউজ করে সেকেন্ড ডিভিডেড ডিফারেন্স, তারপরের দুইটা ভ্যালু ইউজ করে থার্ড ডিভিডেড ডিফারেন্স। সেরকম করে তুমি ডিভিডেড ডিফারেন্স বের করতে পারো। তো ফার্স্ট ডিভিডেড ডিফারেন্সের যে কলাম, এখানে আমি তিনটা ভ্যালু পাবো, দুইটা দুইটা করে পেয়ার নিয়ে তিনটা ভ্যালু পাবো, এই তিনটেই হচ্ছে ফার্স্ট ডিভিডেড ডিফারেন্স। তারপর সেকেন্ড ডিভিডেড ডিফারেন্স কলামে দুইটা দুইটা করে, ফার্স্ট ডিভিডেড ডিফারেন্স কলামে দুইটা করে ভ্যালু দিব, তাহলে আমি সেকেন্ড ডিভিডেড ডিফারেন্সের দুইটা ভ্যালু পাবো। তারপরে এই দুইটা ভ্যালু ইউজ করে থার্ড ডিভিডেড ডিফারেন্স পাবো। ওকে, so all of these are for finding out the terms b0, b1, b2, b3. Okay, so তো তুমি এই চার্ট ইউজ করে সরাসরি এই b0, b1, b2, b3 এর ভ্যালু বের করতে পারবো। তারপর আমি অরিজিনাল ইকুয়েশনে বসিয়ে দিলেই আমার ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা চলে আসবে। ওকে, সো এখানে একটা খুব সুন্দর একটা এক্সাম্পলও দেওয়া আছে, সেই এক্সাম্পলটা তোমরা দেখতে পারো, যে ভিডিওতে খুব সুন্দর করে ডেসক্রাইব করা আছে। তো তোমাদের এটা একটু দেখতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের নিউটনস ডিভিডেড ডিফারেন্স ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। সো তারপরের লেসনটা হচ্ছে লাগরাঞ্জ পলিনোমিয়াল। সেটাও নিউটন ডিভিডেড ডিফারেন্সের মতোই, বাট একটু ডিফারেন্ট, ফর্মুলাটা একটু ডিফারেন্ট। তো লাগরাঞ্জ ইন্টারপোলেটিং যে পলিনোমিয়ালটা আছে সেটা, এখানে লাগরাঞ্জের সুবিধাটা হচ্ছে, এই লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি। এখানে যখন যেমন আমরা ইউজ করছি কার্ভ ফিটিং এর জন্য, তোমরা ফিউচারে দেখবা আমরা যখন ইন্টিগ্রেশনে যাব, ইন্টিগ্রেশনেও কিন্তু লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ইউজ হয়। তারপরে তোমাদের ডিফারেন্সিয়েশনেও লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ইউজ হয়, তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইউজ হয়। তো এই লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের এটা ভালোভাবে বুঝতে হবে। ওকে, তো লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা কি? একটা লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালকে তুমি এভাবে এক্সপ্রেস করতে পারো, এফ এন অফ এক্স ইকুয়াল টু এল আই অফ এক্স এফ অফ এক্স আই। ওকে, এটা হচ্ছে একটা লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনে প্রুফ করতে আমরা যাব না, তো আমরা দেখব এই যে এল টার্মগুলো, এগুলি হচ্ছে লাগরাঞ্জ টার্ম। ওকে, লাগরাঞ্জ টার্ম। তো এল এর এই টার্মগুলোকে কিভাবে এক্সপ্রেস করা হয়, এটা হচ্ছে আমার এই সাইনটাকে বলা হয় জিওমেট্রিক মাল্টিপ্লিকেশন সাইন। তার মানে এই সাইডের রাইট হ্যান্ড সাইডে যতগুলো টার্ম আছে এক্স মাইনাস এক্স জে ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স জে, এই প্রত্যেকটা টার্ম কিন্তু মাল্টিপ্লাই হবে। এটা কিন্তু সাম না, উপরেটা হচ্ছে সামেশন সাইন আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন। ওকে, জিওমেট্রিক সিরিজ, উপরেটা হচ্ছে সামেশন সিরিজ, এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। সেখানে জে ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত যাবে, বাট জে এর ভ্যালু আই এর সমান হবে না, জে ইজ নট ইকুয়াল টু আই। ঠিক আছে, এখানে একটু ভুল আছে, এটা যে নট ইকুয়াল টু 1 লেখা, এটা হবে যে নট ইকুয়াল টু আই। ঠিক আছে, আমি এটা পাশেই লিখে দিয়েছি যে নট ইকুয়াল টু আই। ঠিক আছে, তো এই টার্মগুলোকে বলা হয় লাগরাঞ্জ পলিনোমিয়াল টার্ম, এবং এই লাগরাঞ্জ পলিনোমিয়াল টার্মটাকে আমি এই এক্সপ্রেশনে বসালে আমি অরিজিনাল ফাংশনটা ডেভেলপ করতে পারবো। ওকে, সো সাপোজ আমার এফ ওয়ান অফ এক্স, এন এর ভ্যালু ধরো 1। ওকে, সো এন এর ভ্যালু 1 ধরলে আমার লাগরাঞ্জের ইকুয়েশনটা আসবে এরকম, পুরো এক্সপ্রেশনটা আসবে এরকম। এটাই হচ্ছে লাগরাঞ্জ পলিনোমিয়াল। ওকে, সো এখানে ফার্স্ট যে এই টার্মটা আছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে আমার লাগরাঞ্জের ফার্স্ট টার্ম, লাগরাঞ্জ পলিনোমিয়ালের ফার্স্ট টার্ম। তারপরে যে রাইট হ্যান্ড সাইডে আরেকটা টার্ম আছে, এটাকে বলা হচ্ছে লাগরাঞ্জের সেকেন্ড টার্ম। ওকে, সো all of these are for n equal to 1. if n equal to 2, তাহলে আমার ওই এক্সপ্রেশনে আমি আবার n equal to 2 বসিয়ে আবার এক্সপ্রেশনটাকে বের করার চেষ্টা করি। দেখো এখানে এক্সপ্রেশনটা একটু লেন্দি হচ্ছে, বাট প্রত্যেকটা টার্মেই কিন্তু আবার দুইটা করে লাগরাঞ্জ পলিনোমিয়াল টার্ম মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম কেসে ফার্স্ট টার্মটাতে এফ অফ এক্স নট এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে সেখানে কিন্তু দুইটা লাগরাঞ্জ টার্ম মাল্টিপ্লাই হচ্ছে। সিমিলারলি সেকেন্ড কেসে এফ অফ এক্স ওয়ান, এটার সাথেও কিন্তু দুইটা লাগরাঞ্জ টার্ম মাল্টিপ্লাই হচ্ছে। থার্ডের ক্ষেত্রেও দুইটা লাগরাঞ্জ টার্ম মাল্টিপ্লাই হচ্ছে। সো এই ইকুয়েশনটা আমি কোথা থেকে পেলাম, আমি জাস্ট এই ইকুয়েশনে, অরিজিনাল ইকুয়েশনে অ্যাড ইকুয়াল টু 1 2 3 এভাবে বসিয়ে এই ইকুয়েশনটা বের করতে পারি। ওকে, সো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার লাগরাঞ্জ পলিনোমিয়াল ইকুয়েশন, আর এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লাগরাঞ্জ পলিনোমিয়াল ইকুয়েশন। ঠিক আছে,
তো আমার যদি ওই ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ফিট করতে হয় তাহলে আমি সরাসরি এই পলিনোমিয়ালটাই ফিট করব। এখানে আবার সব কিছুই দেওয়া আছে, x1, x2, x0। তো আমি যদি সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে চাই তাহলে আমার কয়টা ডেটা পয়েন্ট লাগবে? আমার ৩টা ডেটা পয়েন্ট লাগবে। তো আমার যদি ৩টা ডেটা পয়েন্ট তো বসানোর এখানে স্কোপ আছেই। দেখো এখানে x0, x1 আর x2 ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে আমি একটা ইকুয়েশন পেয়ে যাব। ওকে, সো এটা খুবই ইজি। তারপর ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালের একটা প্রুফও আমি দেখিয়েছি, বাট এই প্রুফটা হচ্ছে তোমার কিভাবে নিউটনস ডিভিডেড ডিফারেন্স ফর্মুলা থেকে তুমি সরাসরি ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা প্রুফ করতে পারো। সেটার প্রুফটাও ডিটেলসে ডেসক্রাইব করা আছে, তোমাদের একটু দেখতে হবে লেসনটা। সো এই প্রুফে আমরা এখন আপাতত ডিটেলসে যাচ্ছি না, বাট এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এই প্রুফটা একটু দেখতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমার কাছে ৩টা ডেটা পয়েন্ট আছে, x0, x1, x2, এবং তাদের কারেসপন্ডিং ফাংশনের ভ্যালু আছে। তাহলে আমাকে কি করতে হবে? একটা ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল ফিট করতে হবে। যেমন এটা ফার্স্ট অর্ডার হতে পারে, সেকেন্ড অর্ডার হতে পারে। সো আমাদের কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার বোথ অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে হবে। ঠিক আছে? এবং ফিট করার পরে x ইকুয়াল টু 2 তে ফাংশনের ভ্যালু কত সেটা বের করতে হবে। তো আমার এখানে যেহেতু 3টা পলিনোমিয়াল, 3টা ডেটা পয়েন্ট, তো 3টা ডেটা পয়েন্ট দিয়ে তুমি চাইলেই ফার্স্ট অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারো বা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো তুমি চাইলে এই x0 আর x1 এই 2টা ডেটা পয়েন্ট দিয়ে একটা ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল ফিট করলা, তারপর x ইকুয়াল টু 2 তে ফাংশনের ভ্যালু কত সেটা বের করলাম। ঠিক আছে? তো ফার্স্ট অর্ডারে পলিনোমিয়াল ফিট করার জন্য যে ল্যাগ্রেঞ্জ ফর্মুলা সেটা হচ্ছে এরকম। এই রেড বক্সের ভিতরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালের ফর্মুলা। সেই ফর্মুলাতে x0 আর x1 বসিয়ে আমি f1 অফ x বের করতে পারি, তারপর x ইকুয়াল টু 2 বসিয়ে ফাংশনের ভ্যালু কত সেটা বের করতে পারি। অথবা এই 3টা ডেটা পয়েন্ট দিয়ে তুমি বড় একটা সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারো, তারপর ওই ইকুয়েশনে তুমি x ইকুয়াল টু 2 বসিয়ে দিতে পারো। সেটা খুবই সিম্পল, তোমার ইকুয়েশনে জাস্ট ভ্যালু বসানো আর কিছুই না। তো ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালের অর্ডার যত বাড়বে সেই পলিনোমিয়ালের একুরেসি কিন্তু তত বাড়বে। ঠিক আছে? কিন্তু অর্ডার আবার ইনডেফিনিটলি বাড়ানো যাবে না, খুব বেশি অর্ডার বাড়ানো যাবে না। কারণ একটা পলিনোমিয়ালের অর্ডার যখন বেশি বেড়ে যায় সেটা কিন্তু ওভারফিট হয়ে যায়। ওভারফিটটা কি? ওভারফিট হচ্ছে আমার আহ, প্রত্যেকটা ডেটা পয়েন্টের যে নেচার সেটাকে ক্যাপচার করার চেষ্টা করে, কিন্তু সেটা কিন্তু আমি কখনোই চাই না। কারণ এমন হতে পারে যে আমার এক্সপেরিমেন্ট চলাকালীন দুই একটা ডেটা পয়েন্ট খুব বেশি আহ, কোনো একটা কারণে দুই একটা ডেটা পয়েন্টে অনেক এরর চলে আসলো। ইন দ্যাট কেস আমি কিন্তু খুব বেশি হায়ার অর্ডারের পলিনোমিয়াল ফিট করলে সে যেটা করবে সেই এররটাকেও লার্ন করার চেষ্টা করবে। ঠিক আছে? মেশিন লার্নিং যারা তোমরা করে আসছো বা সামনে করে বা এখন করছো, তারা দেখবো ওভারফিট নামে একটা কথা থাকে। ওই ওভারফিটের ব্যাপারটাই হচ্ছে এরকম যে আমার কোনো এরর থাকলে সেই এররটাকেও সিস্টেমটা লার্ন করে ফেলে। কিন্তু আমি তো চাই না যে আমার সিস্টেম কোনো ধরনের রং ইনফরমেশন লার্ন করুক। ঠিক আছে? সেই জন্যই হচ্ছে আমরা ওভারফিট করতে চাই না, এবং পলিনোমিয়ালের অর্ডার যদি খুব বেড়ে যায় তখন হচ্ছে আমার সিস্টেমটা ওভারফিটেড হয়ে যায়। তো সেটা আমরা কখনোই করবো না। সেজন্য আমরা ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল বা যে নিউটনস ডিফারেন্স ফর্মুলা আছে, ইন্টারপোলেটিং ফর্মুলা, সেগুলোকে আমরা ইউজুয়ালি আপ টু অর্ডার অফ 5 বা 6 পর্যন্তই রাখি। এর বেশি কিন্তু যায় না। ইভেন অর্ডার অফ 5 ও 6 ও কিন্তু অনেক হাই। ঠিক আছে? আমরা দেখবো যে ফিউচারে আমাদের স্প্লাইন ইন্টারপোলেশন ইউজ করা হয়। স্প্লাইন ইন্টারপোলেশন আমরা ইউজ করতে পারি ইন কেস অফ উইথাউট ইউজিং ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল অ্যান্ড নিউটনস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ওকে? তো ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা খুবই ছোট একটা লেসন। এখানে জাস্ট ইকুয়েশনের মধ্যে আমরা ফর্মুলাতে যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে কিন্তু রেজাল্ট চলে আসে। ঠিক আছে? সো এখানে তোমাদের যে কাজটা, এই প্রুফটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। প্রুফটা আমি ডিটেলসে ডিসক্রাইব করেছি। সো প্রুফটা একটু দেখতে হবে। তারপরের লেসনটা হচ্ছে লেসন 30। সেটা হচ্ছে তোমাদের স্প্লাইন ইন্টারপোলেশন। যেটা আমি একটু আগেই বলছিলাম যে স্প্লাইন ইন্টারপোলেশনটা কেন ইউজ করি। আমি যেটা বললাম যে আমি নিউটন ডিভিডেড ডিফারেন্স ইন্টারপোলেশন বা ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন এই দুইটা মেথড কিন্তু আমি চাইলেই ইনডেফিনিট অর্ডারের জন্য ইউজ করতে পারি না, কারণ অর্ডার যত বেড়ে যাবে লাইনটা তত ওভারফিটেড হয়ে যাবে। যেমন ধরো সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে দেখো, আহ, তোমাদের এখানে কয়েকটা ডেটা পয়েন্ট আছে, 4টা ডেটা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা। তো 4টা ডেটা পয়েন্ট দিয়ে আমি ম্যাক্সিমাম কত অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারি? ওকে, প্রথমে বলে নিই এটা হচ্ছে একটা ইউনিট স্টেপ ফাংশন। ওকে, ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশনের
নেচারটা কিরকম, এক্স ইকুয়াল টু জিরোর আগে ভ্যালু হচ্ছে জিরো, আর এক্স ইকুয়াল টু জিরোর পরে ফাংশনের ভ্যালু হচ্ছে ওয়ান। ওকে, এটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট হওয়ার কারণেই এখানে এক্স ইকুয়াল টু গ্রেটার দেন জিরো এই পয়েন্টগুলোতে ফাংশনের ভ্যালু হচ্ছে ওয়ান। তো এখানে আমার দেখা গেল আমি একটা এক্সপেরিমেন্ট করে এই ইউনিট স্টেপ ফাংশনের কয়েকটা ডেটা স্যাম্পল নিলাম। তো স্যাম্পলগুলো কি কি, এক্স ইকুয়াল টু গ্রেটার দেন জিরোর জন্য আমি দুইটা স্যাম্পল নিলাম, আর এক্স লেস দেন জিরোর জন্য দুইটা স্যাম্পল নিলাম। এখন আমার কাছে আমার টার্গেট হচ্ছে আমি এই চারটা ডেটা পয়েন্ট দিয়ে এই ইউনিট স্টেপ ফাংশনের নেচারটাকে ক্যাপচার করতে চাই। ওকে, তো আমাকে একটা, তুমি চাইলে ইন্টারপোলেটিং লাইন ইউজ করতে পারো, কিন্তু চারটা ডেটা পয়েন্ট দিয়ে ম্যাক্সিমাম কটা অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারো, ম্যাক্সিমাম 3 অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারো, কিউবিক পলিনোমিয়াল, কিউবিক লাইন। ওকে, তো কিউবিক লাইন ধরলে, যেমন ধরো কিউবিক লাইন যদি ফিট করো তাহলে কিউবিক লাইনটা দেখতে এরকম হবে। এখন দেখো কোথায় আমার ইউনিট স্টেপ ফাংশন আর কোথায় ইউনিক পলিনোমিয়াল। এখন তোমার মনে হতে পারে আমি যদি আরো বেশি স্যাম্পল নিই, স্যাম্পল নিয়ে যদি পলিনোমিয়ালের অর্ডারটা বাড়াই তাহলে হয়তো ব্যাপারটা আমার হয়তো ইউনিট স্টেপ ফাংশনের অনেক কাছাকাছি যাবে। ঠিক আছে, সেটা করে দেখি, দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। এখন ধরো আমি চারটা ডেটা পয়েন্ট না দিয়ে আরো কয়েকটা ডেটা পয়েন্ট দিলাম, ধরো ছয়টা ডেটা পয়েন্ট দিলাম। এখন এই ছয়টা ডেটা পয়েন্ট দিয়ে আমি ম্যাক্সিমাম ফিফথ অর্ডারের পলিনোমিয়াল ইউজ করতে পারি। এখন ফিফথ অর্ডারের পলিনোমিয়াল ইউজ করলেও দেখো পলিনোমিয়ালটা দেখতে কিরকম। এটা মোটেও একটা ইউনিট স্টেপ ফাংশনের, ইউনিট স্টেপ ফাংশনকে রিপ্রেজেন্ট করে না। ঠিক আছে, এখন তোমার মনে হলে আমি আরো ডেটা পয়েন্ট নিই, নাও আরো ডেটা পয়েন্ট। ধরো এইবার আমি আটটা ডেটা পয়েন্ট নিলাম, আটটা ডেটা পয়েন্ট দিয়ে যে আমি ম্যাক্সিমাম সেভেন্থ অর্ডারের পলিনোমিয়াল ফিট করতে পারি, তাহলেও দেখো সেটা কিন্তু খুব একটা এফিশিয়েন্টলি ইউনিট স্টেপ ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারে না। ঠিক আছে, তার মানে অর্ডার বাড়ালেই যে তোমার পলিনোমিয়ালের রিপ্রেজেন্টেশনটা খুব ভালো হবে ব্যাপারটা কিন্তু সেটা না। সিম্পল একটা স্টেপ ফাংশনকেই সে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছে না। তো এটাই হচ্ছে লিমিটেশন অফ দ্য নিউটনস ডিভিডেন্ড ডিফারেন্স অর লাগরেঞ্জ পলিনোমিয়াল। যেখানে আমি অর্ডার যদি খুব বেশি বাড়াই তাহলে কিন্তু আমার একটা সিম্পল ফাংশনকেও সে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে না। ঠিক আছে, এখন দেখো আমি যদি এই অর্ডার না বাড়িয়ে প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে যদি সিম্পল একটা স্ট্রেট লাইন ফিট করি, যেমন ধরো প্রথম দুইটা ডেটা পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন, পরে দুইটা ডেটা পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন, পরে দুইটা ডেটা পয়েন্ট দিয়ে আরেকটা স্ট্রেট লাইন, সেভাবে যদি আমি ফিট করি তাহলে দেখো যে ফিটেড লাইন সেটা কিন্তু অনেক বেটার একটা লাইন আসলো। তার মানে আমার যে ইউনিট স্টেপ ফাংশন সেটার অনেক কাছাকাছি আসছে। এবার আমি যদি আরো বেশি ডেটা পয়েন্ট দেই অ্যাট নিয়ার দ্য ডেটা পয়েন্ট, নিয়ার দ্য এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট, তাহলে কিন্তু সেটা আমার ইউনিট স্টেপ ফাংশনকে খুবই ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তো আমি এখানে কি করলাম, প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে সিম্পল একটা স্ট্রেট লাইন ফিট করলাম। স্ট্রেট লাইনের অর্ডার কত, স্ট্রেট লাইনের অর্ডার জিরো। ওকে, সরি, স্ট্রেট লাইনের অর্ডার হচ্ছে ওয়ান। সেকেন্ড সেকেন্ড অর্ডার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, আর ফার্স্ট অর্ডার হচ্ছে লিনিয়ার স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের অর্ডার হচ্ছে ওয়ান, তার মানে ফার্স্ট অর্ডারের পলিনোমিয়াল ইউজ করে আমি খুব ভালো একটা ইন্টারপোলেটিং লাইন পেয়ে গেলাম। আর সেখানে আমি যদি অর্ডার বাড়াই তাহলে দেখো অর্ডার বাড়ার কারণে আমার কিন্তু পলিনোমিয়ালটা ভালো কাজ করে না। তো এই যে প্রত্যেকটা ডেটা পয়েন্ট দিয়ে আলাদা আলাদা, প্রত্যেকটা দুইটা ডেটা পয়েন্ট দিয়ে বা তিনটা ডেটা পয়েন্ট দিয়ে আমি আলাদা আলাদা লাইন ফিট করছি, এটাই হচ্ছে স্প্লাইন ইন্টারপোলেশন। ঠিক আছে, স্প্লাইন ইন্টারপোলেশন আমরা কি করি, সবগুলো ডেটা পয়েন্ট দিয়ে একটা পলিনোমিয়াল ফিট না করে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নেই। যে প্রথম তিনটা ডেটা পয়েন্ট দিয়ে একটা লাইন ফিট করব, পরের তিনটা বা দুইটা লাইন দিয়ে, দুইটা ডেটা পয়েন্ট দিয়ে আরেকটা লাইন ফিট করব। এই ছোট ছোট স্মলার চাঙ্ক অফ ডাটার মধ্য দিয়ে আমি আলাদা আলাদা পলিনোমিয়াল লাইন ফিট করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার স্প্লাইন ইন্টারপোলেশন। ওকে, তো এখানে খুব ভালোভাবে একটা এক্সপ্রেশন তোমাদের ডিসক্রাইব করা আছে, এই ফিগারগুলোতে খুব ভালোভাবে ডিসক্রাইব করা আছে। যদি এখানে অ্যানিমেশনে দেখাচ্ছি না তোমাদের, কিন্তু তোমাদের যে লেকচার ভিডিও আছে সেখানে খুব সুন্দর করে অ্যানিমেশন করে এটা দেখানো আছে, সো তোমরা এটা একটু লেকচার থেকে দেখে নিও। ওকে, তো স্প্লাইন ইন্টারপোলেশন কয়েক ধরনের হতে পারে, লিনিয়ার স্প্লাইন হতে পারে, সেকেন্ড অর্ডারের স্প্লাইন হতে পারে, থার্ড অর্ডারের স্প্লাইন হতে পারে। বাট আমরা কিন্তু যেটা বললাম স্প্লাইন ইন্টারপোলেশনের যে মূল টার্গেটটাই হচ্ছে আমি অর্ডার অর্ডারটাকে যত কম রাখা যায়। ঠিক আছে, কারণ অর্ডার যদি আবার বাড়িয়ে দেই তাহলে তো যেই লাউ সেই কদু, আগের মতোই আমার অর্ডার বেড়ে গেল। তার মানে অর্ডার বাড়ানো যাবে না। স্প্লাইন ইন্টারপোলেশনে আমি ম্যাক্সিমাম, ইউজুয়ালি আমরা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল পর্যন্তই থাকি, খুবই রেয়ার কেসে আমরা কিউবিক স্প্লাইন ইউজ করি। ঠিক আছে, কিউবিক স্প্লাইনের বাইরে কিন্তু যাই না, ফোর্থ অর্ডারের স্প্লাইন কিন্তু আমরা খুব বেশি ইউজ করি না। ঠিক আছে, তো লিনিয়ার স্প্লাইনে আমরা কি করি,
দুইটা করে ডেটা পয়েন্ট নিব, তারপর সেই দুইটা ডেটা পয়েন্ট দিয়ে একটা করে স্ট্রেট লাইন ফিট করব। ফর এক্সাম্পল x0 আর x1 এই দুইটা ডেটা পয়েন্ট দিয়ে এই একটা স্ট্রেট লাইন ফিট করলাম, তারপর x1 আর x2 এই দুইটা ডেটা পয়েন্ট দিয়ে আরেকটা স্ট্রেট লাইন ফিট করলাম। এরকম করে প্রত্যেকটা পেয়ার ডেটা পয়েন্টদের মধ্যে দিয়ে আমি একটা স্ট্রেট লাইন ফিট করতে পারি। ঠিক আছে, এই প্রত্যেকটা স্ট্রেট লাইনের মধ্যে এম নটটা কি, এম নটটা হচ্ছে ওই স্ট্রেট লাইনের স্লোপ। ঠিক আছে, স্লোপ বের করার তো ফর্মুলাটা একদম সিম্পল, হাইট ডিভাইডেড বাই বেস। ওকে, সেটা হচ্ছে লিনিয়ার স্প্লাইন। তো লিনিয়ার স্প্লাইন খুবই সিম্পল, বাট আমরা যেটা সবসময় মোটামুটি ম্যাক্সিমাম কেসে ইউজ করি সেটা হচ্ছে কোয়াড্রেটিক স্প্লাইন। কোয়াড্রেটিক স্প্লাইনে আমরা কি করি, দুইটা ডেটা পরপর দুইটা ডেটা পয়েন্ট দিয়ে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফিট করি। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে দেখতে এরকম, a1 x ai x স্কোয়ার bix প্লাস ci। ওকে, সাপোজ এখানে দেখো তোমাদের এই ফিগারটাতে আমার চারটা ডেটা পয়েন্ট আছে, 1 2 3 4। চারটা ডেটা পয়েন্ট দিয়ে আমার টোটাল তিনটা ইন্টারভাল পসিবল। ওই প্রত্যেকটা ইন্টারভালে আলাদা আলাদা করে একটা করে সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল আমি ফিট করব। ওকে, তো ফার্স্ট এই পলিনোমিয়ালের ইকুয়েশনটা হচ্ছে a1 x স্কোয়ার প্লাস b1 x প্লাস c1। সেকেন্ড পলিনোমিয়ালের ইকুয়েশনটা হচ্ছে a2 x স্কোয়ার প্লাস b2 x প্লাস c2। সিমিলারলি ফর দ্য থার্ড পলিনোমিয়াল। ঠিক আছে, তো এইখানে আমার তিনটা ইকুয়েশন পসিবল, তিনটা সেকেন্ড অর্ডারের ইকুয়েশন পসিবল, কিন্তু তিনটা সেকেন্ড অর্ডারের ইকুয়েশনের প্রত্যেকটাতে কিন্তু তিনটা করে আননোন আছে, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। সো আমি যদি এই তিনটা আলাদা আলাদা পলিনোমিয়াল ফিট করতে চাই তাহলে কিন্তু আমার টোটাল 9টা আননোন ভ্যারিয়েবল বের করতে হবে। ওকে, সিমিলারলি আমার যদি আরেকটা ডেটা পয়েন্ট থাকতো, আরেকটা ডেটা পয়েন্ট দিলে আমার আরেকটা ইন্টারভাল বাড়তো, তার মানে ওই ইন্টারভালেও যে আমি সেকেন্ড অর্ডারের পলিনোমিয়াল ফিট করতাম সেখানেও কিন্তু আমার তিনটা আলাদা আননোন ভ্যারিয়েবল থাকতো। ওকে, তার মানে প্রত্যেকটা ইন্টারভালে আননোন ভ্যারিয়েবল তিনটা, প্রত্যেকটা ইন্টারভালে আননোন ভ্যারিয়েবল তিনটা। সো আমার এই প্রত্যেকটি ইকুয়েশনের ভ্যালু, ইকুয়েশনের এক্সপ্রেশন যদি আমার বের করতে হয় তারপরে আমাকে এই আলাদা আলাদা কোএফিসিয়েন্টের ভ্যালু কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তো স্প্লাইন ইন্টারপোলেশনে এটাই টার্গেট, যে আমার এই আলাদা আলাদা ইকুয়েশনগুলো বের করতে হবে। তার মানে এখানে যদি টোটাল 9টা ইকুয়েশন থাকে, 9টা আননোন ভ্যারিয়েবল থাকে, তাহলে আমার মিনিমাম কয়টা ইকুয়েশন দরকার, 9টা ইকুয়েশন দরকার। ওকে, তো কোয়াড্রেটিক স্প্লাইনে আমার টোটাল 9টা ইকুয়েশন লাগবে। এই কেসে আমার যেহেতু তিনটে ইন্টারভাল, তার মানে আমার তিনটে ইন্টারভালে টোটাল 9টা আননোন ভ্যারিয়েবল, তার মানে আমার 9টা ইকুয়েশন লাগবে। সিমিলারলি আমার যদি 4টে ইন্টারভাল হতো তাহলে আমার টোটাল আননোন হতো 12টা, তখন আমার 12টা ইকুয়েশন লাগতো। ঠিক আছে, সো এইভাবে তোমার ইকুয়েশন নাম্বার ভ্যারি করবে বেসড অন দ্য নাম্বার অফ ডেটা পয়েন্টস। ওকে, সো এখানে অনেকগুলো ইকুয়েশন আমি ডেভেলপ করতে পারি, বিভিন্ন ওয়েতে ইকুয়েশন ডেভেলপ করতে পারি। টোটাল 4টা ক্যাটাগরির ইকুয়েশন আছে, ইকুয়েশন টাইপ 1, ইকুয়েশন টাইপ 2, ইকুয়েশন টাইপ 3, ইকুয়েশন টাইপ 4। ওকে, টোটাল 4 টাইপের ইকুয়েশন আছে এবং এই 4 টাইপের ইকুয়েশন খুবই ভালোভাবে ডিসক্রাইব করা আছে তোমাদের লেসনে, যে কিভাবে এই ইকুয়েশনগুলো বের করতে হয়। যেমন হচ্ছে ইকুয়েশন টাইপ 1। ইকুয়েশন টাইপ 1 হচ্ছে যে এই যে আলাদা আলাদা ইন্টেরিয়র যে ডেটা পয়েন্টগুলো আছে, টোটাল 4টা ডেটা পয়েন্টের মধ্যে 2টা হচ্ছে ইন্টেরিয়র ডেটা পয়েন্ট। তো এই প্রত্যেকটা ইন্টেরিয়র ডেটা পয়েন্টে কিন্তু 2টা করে আলাদা আলাদা ইন্টারভালের লাইন এসে মিট করে। ঠিক আছে, যেমন ফার্স্ট ইন্টারভাল আর সেকেন্ড ইন্টারভালের যে পলিনোমিয়াল, এই দুইটা পলিনোমিয়ালে কিন্তু এই ফার্স্ট ইন্টারভালের যে ডাটা পয়েন্ট এফ অফ এক্স ওয়ান, এই ডেটা পয়েন্ট দিয়ে কিন্তু যায়। তারপরে এই ডেটা পয়েন্টে দুইটা ইকুয়েশনের ভ্যালু কি সেম হবে। সিমিলারলি পরের যে ইন্টারভাল, পরের যে ইন্টারসেকশন পয়েন্টটা যে x2 এফ অফ এক্স টু, এই পয়েন্টেও কিন্তু ইন্টারভাল 2 আর ইন্টারভাল 3 এর যে ইকুয়েশন দুইটা, এই দুইটা ইকুয়েশন এসে মিট করে, তার মানে এই ডেটা পয়েন্টে দুইটা ইকুয়েশনের ভ্যালু সেম হবে। তো এরকম করে তুমি প্রত্যেকটা ইন্টেরিয়র ডেটা পয়েন্টে আলাদা আলাদা কন্ডিশন ইউজ করে তুমি আলাদা আলাদা ইকুয়েশন পাবা। ঠিক আছে, তো তোমার যদি ইন্টেরিয়র ডেটা পয়েন্ট থাকে দুইটা, তাহলে তুমি কয়টা ইকুয়েশন পাবা, দুইটা ইকুয়েশন পাবা। সেই দুইটা ইকুয়েশন হচ্ছে এরকম। ওকে, সো তোমাকে এটা একটু দেখতে হবে। সিমিলারলি ইকুয়েশন টাইপ 2তে কি, যে আমার যে বাউন্ডারি ডেটা পয়েন্ট, সেই বাউন্ডারি ডেটা পয়েন্ট দিয়ে কিন্তু আমার বাউন্ডারির যে ইন্টারভাল, এখানে বাউন্ডারি ডেটা পয়েন্ট হচ্ছে x0, এফ অফ x0 আর x3, এফ অফ x3। এই দুইটা ডেটা পয়েন্ট দিয়ে কোন কোন পলিনোমিয়াল যাচ্ছে, ইন্টারভাল 1-এর যে পলিনোমিয়াল সেটা কিন্তু এই ফার্স্ট বাউন্ডারি পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর ইন্টারভাল 3-এর যে পলিনোমিয়াল সেটা কিন্তু এই লাস্ট বাউন্ডারি পয়েন্ট দিয়ে যাচ্ছে। তার মানে আবার
এখানেও আমি দুইটা ইকুয়েশন পাবো। ঠিক আছে? সিমিলারলি তোমার যে থার্ড টাইপের ইকুয়েশনটা কি? যে আমার ইন্টেরিয়র যে ডেটা পয়েন্ট, ওই ইন্টেরিয়র ডেটা পয়েন্টগুলোতে যে ফাংশনগুলো, সেগুলোর ডিফারেন্সিয়েশন ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু কিন্তু সেম। যেমন হচ্ছে এই ফার্স্ট এক্স ওয়ান কমা এফ অফ এক্স ওয়ান, এই ডেটা পয়েন্টে দুইটা আলাদা আলাদা যে পলিনোমিয়াল এসে মিট করে, তাদের যদি ফার্স্ট ডিফারেন্সিয়েশন দেই তাহলে কিন্তু সেটার ভ্যালু সেম হবে। ওকে, কেন সেম হবে? কারণ ফার্স্ট ডেরিভেটিভ মানেই হচ্ছে আবার স্লোপ। ওকে, চেঞ্জ অফ দ্য ফাংশন, চেঞ্জ অফ দ্য ফাংশনকে আমরা কিভাবে ডেসক্রাইব করি? বাই বাই ক্যালকুলেটিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ। তো ফার্স্ট ডেরিভেটিভ কেন বললাম? কারণ এটা কিন্তু আবার একটা কন্টিনিউয়াস লাইন। ঠিক আছে? কন্টিনিউয়াস লাইন হওয়ার কারণে আমার এই ফার্স্টের যে ইন্টারভালের যে ইকুয়েশন আর সেকেন্ড ইন্টারভালের যে ইকুয়েশন, ওই দুইটা ইন্টারভাল কিন্তু আমার এই ডেটা পয়েন্টে এসে মিট করে। মিট করা মানে কি? আমার এখানে কিন্তু একটা কন্টিনিউটি আছে। ওকে, এখানে কিন্তু একটা কন্টিনিউটি আছে, ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস হওয়ার কারণেই আবার এই একদম এই ডেটা পয়েন্টের সামান্য রাইট হ্যান্ড সাইডের যে স্লোপ আর সামান্য লেফট হ্যান্ড সাইডের যে স্লোপ, সেটা কিন্তু আবার একদম সেম হতে হবে, নাহলে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হবে না। ওকে, সেই জন্যই হচ্ছে আমার প্রত্যেকটা ডেটা পয়েন্টে, ইন্টেরিয়র ডেটা পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ যদি আমি নেই তাহলে কিন্তু সেটা আবার সেম হবে। সো এখানেও আমি দুইটা আলাদা আলাদা ডেটা পয়েন্টে আলাদা আলাদা দুইটা ইকুয়েশন পাবো, তাই না? তাহলে এটা হচ্ছে ইকুয়েশন টাইপ থ্রি। ইকুয়েশন টাইপ, এই ইকুয়েশন ওয়ান টু থ্রি, এই তিনটা টাইপের ইকুয়েশনের টোটাল আমি 3n-1 সংখ্যক ইকুয়েশন পাবো। ওকে, আমার দরকার হচ্ছে টোটাল 3n সংখ্যক ইকুয়েশন। 3n সংখ্যক কেন? কারণ আমার ইন্টারভাল হচ্ছে তিনটা, আর প্রত্যেক ইন্টারভালে হচ্ছে আমার তিনটা করে আননোন। তো ইন্টারভালের সংখ্যা যদি n হয় তাহলে টোটাল নাম্বার অফ আননোন ভ্যারিয়েবল কত? 3n। তো 3n আননোন ভ্যারিয়েবল হলে আমার 3n সংখ্যক ইকুয়েশন দরকার, কিন্তু প্রথম তিনটা টাইপের ইকুয়েশনে আমি টোটাল 3n-1 সংখ্যক ইকুয়েশন পাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইকুয়েশন 3n-1, কিন্তু আমার একটা ইকুয়েশন কম, আমার আরেকটা ইকুয়েশন লাগবে। কথা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন বের করার কোনো ওয়ে নাই। ওকে, কোনো ওয়ে নাই আমি যে আরেকটা ইকুয়েশন খুঁজে পাবো। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা একটা অ্যাজাম্পশন করে, সেই অ্যাজাম্পশনটা কি? যে আমরা ধরে নিই যে সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য ফার্স্ট ডেটা পয়েন্ট, ফার্স্ট ইন্টারভাল, সেটা হচ্ছে জিরো। ওকে, তো ফার্স্ট ইন্টারভালের যে ইকুয়েশন, সেটা হচ্ছে a1x² প্লাস b1x প্লাস c1, এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব। দুইবার ডিফারেন্সিয়েট করার পর সেটার ভ্যালু এক্স নট পয়েন্টে কত সেটা বের করব, সেটা ইকুয়াল টু আমরা জিরো ধরে নিই। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন। তো a1 ইকুয়াল টু জিরো। তো এরকম করে a1 ইকুয়াল টু জিরোটাও যদি আমরা একটা ইকুয়েশন ধরি, তাহলে টোটাল নাম্বার অফ ইকুয়েশন হয়ে গেল 3n। তার মানে আমি সবগুলো ইকুয়েশন খুঁজে পেলাম। তার মানে এখন আমি এই ইকুয়েশনগুলোকে সলভ করতে পারবো। ওকে, সলভ করলে আমি কি পাবো? টোটাল 9টা ইকুয়েশন পাবো। 9টা ইকুয়েশনকে সলভ করলে 9টা আননোন ভ্যারিয়েবল পাবো। ওই আননোন ভ্যারিয়েবলগুলো কি কি? a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ঠিক আছে? তো আমি যদি তিনটে ইকুয়েশনে পেয়ে যাই, তো তিনটে ইকুয়েশন পেয়ে গেলে তো হয়ে গেল আমার স্প্লাইন ইন্টারপোলেশন। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা খুবই সিম্পল। আমার এই চারটা ডেটা পয়েন্ট আছে। চারটা ডেটা পয়েন্ট দিয়ে তাহলে কয়টা ইন্টারভাল পসিবল? তিনটে ইন্টারভাল পসিবল। এই তিনটে ইন্টারভালের জন্য আমার আলাদা আলাদা করে স্প্লাইন ইকুয়েশন ডেভেলপ করতে হবে। ওকে, সেখানে তোমার খুবই সুন্দরভাবে সেই ইকুয়েশনগুলো ডেভেলপ করা আছে। তোমরা যদি লেসনটা দেখো, এই এক্সাম্পলটা খুব ভালোভাবে ডিসক্রাইব করা আছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। ওকে, তো আমি যদি ইকুয়েশনগুলো একবার পেয়ে যাই, ওই ইকুয়েশনগুলোকে যদি আমি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, তাহলে দেখো এই ধরনের ম্যাট্রিক্স ইকুয়েশন চলে আসবে। তো এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন। তো এই সিস্টেম অফ ইকুয়েশনকে আমি ইজিলি ওই গাউসের এলিমিনেশন, গাউস জর্ডান, গাউস সিডেল এগুলো দিয়ে সলভ করতে পারি, তাই না? সলভ করলেই তো আবার এই a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এগুলো চলে আসবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের কোয়াড্রেটিক স্প্লাইন। তো কোয়াড্রেটিক স্প্লাইনে তাহলে আমরা কি পেলাম ফাইনালি? এই চারটা আলাদা আলাদা ডেটা পয়েন্ট দিয়ে টোটাল তিনটে ইন্টারভাল পেলাম। ওই তিনটে ইন্টারভাল কি কি? 3 থেকে 4.5 পর্যন্ত একটা ইন্টারভাল, 4.5 থেকে 7 পর্যন্ত আরেকটা ইন্টারভাল, 7 থেকে 9 পর্যন্ত আরেকটা ইন্টারভাল। ওকে, তো তিনটে ইন্টারভালে আলাদা আলাদা তিনটে ইকুয়েশন আমি পেলাম, তিনটা স্প্লাইন ইকুয়েশন। এখন যদি আমাকে বলে x ইকুয়াল টু 5 এ এই স্প্লাইন ইকুয়েশনগুলো ইউজ করে x ইকুয়াল টু 5 এর ভ্যালু কত সেটা বের করো। এখন আমাকে খুঁজে বের করতে হবে x ইকুয়াল টু 5 কোন ইন্টারভালে আছে। যেমন x ইকুয়াল টু 5 হচ্ছে সেকেন্ড ইন্টারভালে আছে, 4.5 থেকে যে 7 এর যে ইন্টারভাল, এই ইন্টারভালের মধ্যে x ইকুয়াল টু 5 আছে। তো আমি এই ইন্টারভালের যে ইকুয়েশন, সেখানে আমি x ইকুয়াল টু 5 বসিয়ে তারপর ফাংশনের ভ্যালুটা বের করব। সিমিলারলি
এক্স ইকুয়াল টু 4 কোথায় আছে? আমাকে যদি বলা হয় এক্স ইকুয়াল টু 4 এ ফাংশনের ভ্যালু কত? তখন দেখবে এক্স ইকুয়াল টু 4 হচ্ছে ফার্স্ট ইন্টারভালে আছে। তো ফার্স্ট ইন্টারভালের জন্য যে আমি ইকুয়েশনটা খুঁজে পেলাম f1 অফ x, এটা এই ইকুয়েশনে তখন আমি x ইকুয়াল টু 4 বসিয়ে ফাংশনের ভ্যালু বের করব। তো এটাই হচ্ছে আমার স্প্লাইন ইন্টারপোলেশন। এখন তুমি চিন্তা করো তোমার কাছে যদি 4টা ডেটা পয়েন্ট না থেকে টোটাল নাম্বার অফ ডেটা পয়েন্ট হচ্ছে 100, তো 100 নাম্বার অফ ডেটা পয়েন্ট দিয়ে তুমি টোটাল কয়টা ইন্টারভাল বের করতে পারবা? 99 ইন্টারভাল। এবং প্রত্যেকটা ইন্টারভালে তোমার কয়টা করে আননোন ভ্যারিয়েবল? 3টা করে আননোন ভ্যারিয়েবল। তো 3 টাইমস 99 কত হবে? সেই 3 টাইমস 99 ইকুয়েশন যদি তুমি বের করতে পারো, কিভাবে বের করব? আমি যে ক্রাইটেরিয়াটা দেখালাম, টোটাল হচ্ছে 297 ভ্যারিয়েবল থাকবে। ঠিক আছে? তো 297টা আননোন ভ্যারিয়েবলের জন্য আমার 297টা আলাদা আলাদা ইকুয়েশন দরকার। তাই না? তো ওই ইকুয়েশন গুলোকে আমি কিভাবে বের করব? ওই একই রকম ভাবে 4টা টাইপের ইকুয়েশন এখানে যেমন ভাবে আমি দেখিয়েছি ঠিক সেইভাবে বের করব। ওকে? তো এখন কথা হচ্ছে আমি তো সবগুলো হ্যান্ড ক্যালকুলেশন করতে যাব না, তখন আমাকে কম্পিউটারে ক্যালকুলেশন ইউজ করতে হবে, কম্পিউটার কোডের মাধ্যমে করতে হবে। তো সেটা জাস্ট আমি দেখালাম যে সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে যে 4টা ডেটা পয়েন্ট দিয়ে যে মেথড তুমি যেভাবে অ্যাপ্লাই করবা, 100টা, 1000, 2000, 5000, 10000 ইকুয়েশনের জন্য তুমি একইভাবে সেম মেথড ইউজ করবা। ওকে? তো এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক স্প্লাইন। এখন তুমি চাইলে কিউবিক স্প্লাইন ফিট করতে পারো। কিউবিক স্প্লাইনের ইকুয়েশনটা কি হবে? aix³ প্লাস bix² প্লাস cix প্লাস di। তার মানে এখন প্রত্যেকটা ইন্টারভালে নাম্বার অফ আননোন ভ্যারিয়েবল হয়ে যাবে 4টা। আগে ছিল 3টা ফর দ্য সেকেন্ড অর্ডার ইন্টারপোলেশন, আর কিউবিক স্প্লাইনের ক্ষেত্রে 4টা। ওকে? তো 4টা স্প্লাইনের এই আলাদা আলাদা ইন্টারপোলেশন যদি তুমি করতে যাও, তখন তোমার ইকুয়েশন নাম্বারও বেড়ে যাবে আর আননোন ভ্যারিয়েবলের সংখ্যাও বেড়ে যাবে। ওকে? তো কিউবিক স্প্লাইনে বের করার জন্য যে কন্ডিশনগুলো আছে সেগুলো এখানে খুব ভালোভাবে ডিসক্রাইব করা আছে। তো কিউবিক স্প্লাইন আমরা দেখতে যাব না, এটা জাস্ট তোমাদের জানার জন্য দিয়ে রাখা। তো আমরা আপাতত কোয়াড্রেটিক স্প্লাইন পর্যন্তই দেখলাম। কোয়াড্রেটিক স্প্লাইনের এক্সাম্পলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের অবশ্যই ভালোভাবে করতে হবে, শিখতে হবে। কিউবিক স্প্লাইনে আমরা আপাতত যাচ্ছি না। ওকে? তো এই ছিল তোমাদের লেসন 30। তো লেসন 31-এ আমরা যেটা দেখাচ্ছি, আমরা ইন্টারপোলেশনের কনসেপ্টটাকে আরেকটু ডেভেলপ করতে পারি। ওইটা ছিল রিগ্রেশনে আমরা যেমন দেখেছিলাম যে মাল্টিপল রিগ্রেশন ইউজ করা যায়, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি আমি বাড়িয়ে দিই। সিমিলারলি আবার ইন্টারপোলেশনেও কিন্তু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাড়ানো যায়। সাপোজ আমার এখন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 2টা, এক্স আর ওয়াই, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এফ অফ এক্স ওয়াই। তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু কোনো লাইন ফিট করব না, আমরা তখন প্লেন ফিট করব। ঠিক আছে? এখন হচ্ছে এটা ইন্টারপোলেটিং প্লেন। আগে ছিল যেটা ইন্টারপোলেটিং লাইন ফর ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, but now we have two different independent variables, and that's why we have to fit a plane. Okay? So it's a plane, not a line. সো এখানেও কনসেপ্টটা কিন্তু সেম। এখানে জাস্ট আলাদা আলাদা 2টা ডিরেকশনে আলাদা আলাদা ইন্টারপোলেশন টেকনিক ইউজ করে তারপর তুমি 2টা আলাদা আলাদা ডাইমেনশনের রেজাল্টকে কম্বাইন করে দিবা। ওকে? সো এটাই হচ্ছে আইডিয়াটা। সো এখানে খুব বেশি কনসেপচুয়ালি খুব বেশি ডিফিকাল্ট না। এখানে যেমন ধরো যে আমরা যেটা করি যে কোনো একটা ডাইমেনশনের রেজাল্টকে আগে, কোনো একটা ডাইমেনশনের প্যারামিটারকে আগে ফিক্সড ধরে অন্য একটা ডাইমেনশনে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ইউজ করি। ফর এক্সাম্পল এখানে আমার ডাইমেনশন কয়টা? এক্স আর ওয়াই, 2টা। তো আমরা যেটা করব যে সাপোজ ওয়াই ইকুয়াল টু 1 এর জন্য আমি ইন্টারপোলেটিং ইকুয়েশনটা লিখব। যেমন ধরো ওয়াই ইকুয়াল টু 1, এটা আমি ফিক্সড ধরে তারপর আমি একটা ইন্টারপোলেটিং ইকুয়েশন বের করব। তারপর ওয়াই ইকুয়াল টু 2 এর জন্য আবার একটা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ইউজ করব, বের করব আর কি আলাদা করে। ঠিক আছে? তারপর আমি যে 2টা ভ্যারিয়েবল আলাদা আলাদা পেলাম, এই যে এফ অফ এক্স আই ওয়াই ওয়ান আর এফ অফ এক্স আই ওয়াই টু, এই 2টা টার্মকে এবার এই 2টা টার্মকে ভ্যারিয়েবল ধরে এবার আমি আরেকটা ইকুয়েশন ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বসাবো। ওকে? সো আমার এইটা হচ্ছে ওয়াই ডাইমেনশনের ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, আর এই 2টা হচ্ছে এক্স ডাইমেনশনের ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ঠিক আছে? এবার 1, 2, 3 একসাথে ইউজ করে তুমি চাইলে ইকুয়েশন 1 আর 2 কে যদি তুমি ইকুয়েশন 3 তে রিপ্লেস করে দাও, তাহলে একটা বড় একটা ইকুয়েশন পাবা। এটাই হচ্ছে 2 ডাইমেনশনের জন্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ফর্মুলা। এবং এখানে যেহেতু আমরা নিউটনস ডিভিডেন্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করছি, তার মানে এই পুরো ইকুয়েশনটা হচ্ছে
bilinear interpolation formula for the Newton's dividend difference of first order. ওকে, অনেক বড় বাট খুবই সিম্পল। সো এখানে আমরা কি করব, সাপোজ তোমার টেম্পারেচার বের করতে হবে। এই যে তোমার বিভিন্ন লোকেশনে টেম্পারেচারের ভ্যালু দেওয়া আছে, ইকুয়াল টু 21269196, এই লোকেশনগুলোতে টেম্পারেচার কত সেটা দেওয়া আছে। ওকে, তুমি যেটা করবা এই ইকুয়েশনে সরাসরি এই ভ্যালুগুলো বসিয়ে দিলে তোমার একটা ইন্টারপোলেটিং প্লেনের ইকুয়েশন পেয়ে যাবে। ওই প্লেনের ইকুয়েশনে যদি তখন আননোন ডেটা পয়েন্ট বা আননোন লোকেশন যদি দিয়ে দাও, তাহলে তুমি আননোন লোকেশনে টেম্পারেচার কত সেটা বের করতে পারবে। ওকে, খুবই সিম্পল বাইলিনিয়ার ইন্টারপোলেশন। এবার যদি বাইলিনিয়ার না হয়ে মাল্টিপল ইন্টারপোলেশন হয়, তার মানে আমার নাম্বার অফ ডাইমেনশন যদি 2 এর বেশি হয়, একই রকম ভাবে তুমি ইকুয়েশনটা ডেভেলপ করতে পারবা। ওই ইকুয়েশনে তুমি তারপর ইন্টারপোলেটিং কনসেপ্টে ইউজ করে আলাদা আলাদা ভ্যালু বের করতে পারবা। তো এটা খুবই সিম্পল একটা ফর্মুলা, এক্সাম্পল দেখানোর জন্য আমি এই লেসনটা রেখেছি। সো ইটস আ মাল্টি ডাইমেনশনাল ইন্টারপোলেশন ফর্মুলা। সো কার্ভ ফিটিং এতটুকুই। তো কার্ভ ফিটিংয়ে আমরা যে মেথডগুলো শিখলাম, প্রথমে হচ্ছে রিগ্রেশন, তারপরে ইন্টারপোলেশন। রিগ্রেশনের আন্ডারে আমরা লিনিয়ার রিগ্রেশন দেখেছি, পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, নন-লিনিয়ার রিগ্রেশন, এই সবগুলো রিগ্রেশন আমরা দেখেছি। আর ইন্টারপোলেশন আমরা দেখেছি নিউটন ডিভিডেন্ড ডিফারেন্স ইন্টারপোলেশন, লাগরাঞ্জ পলিনোমিয়াল, তারপরে স্প্লাইন ইন্টারপোলেশন, ফার্স্ট অর্ডার স্প্লাইন, সেকেন্ড অর্ডার স্প্লাইন, কিউবিক স্প্লাইন। তারপরে আমরা দেখেছি যে তোমার মাল্টিপল ইন্টারপোলেশন, বাইলিনিয়ার ইন্টারপোলেশন, এই সবগুলো কনসেপ্টই আমরা দেখেছি। সো এটা হচ্ছে সামারি অফ দ্য হোয়াট উই লার্নড ইন দ্য previous lessons from lesson 26 to lesson 31. ওকে, সো আদার অনেক ইন্টারপোলেশন মেথড আছে, যেমন অর্থোগোনাল পলিনোমিয়ালস, এসভিডি, মার্কেটস মেথড, মিনিম্যাক্স প্রিন্সিপাল, সেবাই রিকগনাইজেশন। তো এই সবগুলোই কিন্তু আমরা, এগুলো খুবই অ্যাডভান্সড মেথড। তোমাদের এগুলো ফিউচারে লাগবে, তোমরা যারা রিসার্চে যাবা বা কমপ্লেক্স এক্সপেরিমেন্টেশনে যাবা, তখন তোমাদের এই ইন্টারপোলেশনগুলো লাগতে পারে। ওকে, তো মোস্ট অফ দ্য কেস আমরা স্প্লাইন ইন্টারপোলেশন আর পলিনোমিয়াল রিগ্রেশন ইউজ করেই আমাদের কাজ হয়ে যায়, বাট কমপ্লেক্স এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তখন আমরা এই ধরনের কমপ্লেক্স মেথডগুলো ইউজ করতে পারি। ওকে, আরেকটা যে ব্যাপার ইনভার্স ইন্টারপোলেশন। ইনভার্স ইন্টারপোলেশনের আইডিয়াটা হচ্ছে যে আমার যদি নর্মাল ইন্টারপোলেশনটা কি, ডিরেক্ট ইন্টারপোলেশন হচ্ছে আমার এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, তারপরে আমি সেখান দিয়ে একটা লাইন ফিট করব। ওকে, আর ইনভার্স ইন্টারপোলেশন হচ্ছে আমার পলিনোমিয়াল দেওয়া থাকবে, সেখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করতে পারবো। তো এখন অনেকেরই মনে হতে পারে আমি যদি এক্স আর এফ অফ এক্স এর ভ্যালু ইন্টারচেঞ্জ করে দিই, তারপরে যদি ইন্টারপোলেশন করি, তাহলে হয়তো ব্যাপারটা হয়ে যাবে। কিন্তু আসলে তা না, সেটা করা যাবে না। কারণ এক্স এর রেসপেক্টে এফ অফ এক্স যেভাবে চেঞ্জ হচ্ছে, এফ অফ এক্স এর রেসপেক্টে এক্স কিন্তু সেভাবে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? যেমন এখানে দেখো এক্স ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, এগুলোর জন্য আমার এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে। তুমি যদি এক্স এর রেসপেক্টে এফ অফ এক্স প্লট করো, তাহলে যে প্লটটা পাবা, তুমি যদি এফ অফ এক্স এর রেসপেক্টে এক্স প্লট করো, তাহলে কিন্তু সেই একই ধরনের প্লট বা ইনভার্স প্লটটা কিন্তু পাবা না। ওকে, সো অনেকেরই মনে হতে পারে যে ইনভার্স ইন্টারপোলেশন মানেই হচ্ছে এক্স আর এফ অফ এক্স কে ইন্টারচেঞ্জ করে দেওয়া, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না। এটা করা মানেই হচ্ছে রং। তোমাকে যেটা করতে হবে, তোমার যে এক্স আর এফ অফ এক্স দেওয়া থাকবে, সেখানে তুমি নর্মাল ইন্টারপোলেশন ইউজ করে একটা পলিনোমিয়াল ফিট করবা। এই যে নর্মাল ইন্টারপোলেশন, ওকে, এই এফ টু অফ এক্স, তো এটাই তো তোমাদের ফাংশন, তাই না? এখন আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু। ইনভার্স ইন্টারপোলেশনের শর্তেই হচ্ছে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তো আমি এই ফাংশনটা সলভ করে এক্স এর ভ্যালু বের করতে হবে। তো ফাংশন সলভ করা মানে হচ্ছে আমাকে কোনো একটা নির্দিষ্ট ডেটা পয়েন্ট দেওয়া থাকবে, ওই ডেটা পয়েন্টে আমার এক্স এর ভ্যালু কত সেটা বের করতে হবে। তো আমি যখন একবার ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা পেয়ে গেলাম, আর আমার যে পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে হবে সেটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে তো একটা ইকুয়েশন পেয়ে যাব, তাই না? এখন এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করে এক্স এর ভ্যালু বের করতে পারি, সেটাই হয়ে গেল, সেটাই রেজাল্ট। কিন্তু এটা এই প্রবলেমটা কি, যে আমার কোনো একটা ইকুয়েশন সলভ করে এক্স এর ভ্যালু বের করা, সেটা হচ্ছে রুটস অফ ইকুয়েশন। ওকে, তো এই আমরা সেকশন 4-এ বা সেকশন 5-এ যেটা আমরা শিখেছিলাম রুটস অফ ইকুয়েশন, আমরা যেটা বাইসেকশন মেথড, তারপরে নিউটনস মেথডগুলো শিখেছিলাম, তাই না? ফলস পজিশন মেথড শিখেছিলাম, ওই মেথডগুলো তখন ইউজ করতে হবে এক্স এর ভ্যালু বের করার জন্য। So inverse interpolation is nothing but the combination of normal interpolation and the root finding problem. Okay, so এটা একটু খেয়াল রাখতে হবে। Inverse interpolation is not just uh, exchanging the values of x and f of x.
It's not like that. You have to do the normal interpolation and then use the root finding approaches like the bisection method or false position method, Newton-Raphson method, those methods. Okay. আরেকটা যে আইডিয়া সেটা হচ্ছে এক্সট্রাপোলেশন। এক্সট্রাপোলেশন হচ্ছে আমার নর্মাল ডেটা পয়েন্টের যে রেঞ্জ, সেই রেঞ্জের বাইরেও কোনো একটা ডেটা পয়েন্টের ভ্যালু বের করা। কিন্তু এক্সট্রাপোলেশন খুবই রিস্কি। এক্সট্রাপোলেশন আমরা করতে যাই না। কারণ হচ্ছে ইন্টারপোলেশন মানেই হচ্ছে আমার যে ডেটা পয়েন্টগুলো থাকবে সেই ডেটা পয়েন্টের ভিতরেই শুধুমাত্র কাজ করবে, উইদিন দোজ বাউন্ডারি, উইদিন দ্য রেঞ্জ অফ দ্য ডেটা পয়েন্টস। কিন্তু এই রেঞ্জের বাইরে চলে গেলে কিন্তু এটা এক্সট্রাপোলেশন হয়ে যাবে। আমরা যদি খুব বেশি সার্টেইন না হই তাহলে কিন্তু আমরা কখনোই ইন্টারপোলেশন ইউজ করে এই রেঞ্জের বাইরে কোনো একটা ডেটা পয়েন্টের ভ্যালু বের করতে যাব না, সেটা খুবই রিস্কি হবে। ওকে, সো এখানে আমরা একটু কেয়ারফুল থাকতে হবে। সো এই হচ্ছে তোমাদের লেসন 31 পর্যন্ত যে ইন্টারপোলেশন, রিগ্রেশন এবং ইন্টারপোলেশন। তো তোমাদের দেখে আসার কথা ছিল, তোমরা কেউই দেখে আসো নাই, অ্যাকচুয়ালি কোনো ক্লাসেই দেখে আসো না। তো তোমাদের এই লেসন 26 থেকে যে 31, এর মধ্যে যতগুলো এক্সাম্পল আমি তোমাদের লেসনে কভার করেছি ভিডিও লেকচারগুলোতে, সবগুলো লেসনের এক্সাম্পলগুলো ভালোভাবে দেখতে হবে, প্রুফগুলো ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আজকের লেসন। থ্যাংক ইউ সো মাচ। আজকের লেসন এতটুকুই। থ্যাংক ইউ। স্যার আমাদের ফাইনালে কি মিডে সিলেবাস ইনক্লুডেড থাকবে নাকি বাদ যাবে? না, মিডের সিলেবাস নাই, মিডের সিলেবাস বাদ। মানে লেকচার 20 থেকে আচ্ছা, কোন স্টার্ট হবে? লেকচার লেকচার 20? হ্যাঁ, লেকচার 20 পর থেকে। আমাদের ফাইনালের ডেটটা কখন হতে পারে? ইনিশিয়ালি জানুয়ারি 4 দেওয়া, বাট এটা একটু চেঞ্জ হবে হয়তো। ধরো আগাবে নাকি পেছাবে? জানুয়ারির 1 তারিখ বা 2 তারিখ, আমি তোমাদের এই উইকের মধ্যেই জানিয়ে দেবো। আর জানুয়ারি 2 তারিখ হলে ভালো হবে মনে হয়। হ্যাঁ, আমি তোমাদের স্ল্যাকে জানিয়ে দেবো। কিন্তু একটা অলরেডি এক্সাম আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি তো একটা ডেট দিব, তারপর তোমরা তোমাদের রেসপন্স ফিডব্যাক দিবে যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, সো সেই অনুযায়ী ওটা চেঞ্জ করা হবে। ওকে ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটা থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। একটা বলো কুইরি ছিল স্যার। বলো স্যার বলো। আমি মিডে হচ্ছে ওই স্ক্রিপ্টে নাম লিখতে ভুলে গেছি স্যার। আচ্ছা, সমস্যা নেই, তুমি তোমার বাক্সে তো সাবমিট করেছো। হ্যাঁ স্যার। ঠিক আছে, সমস্যা নেই। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ।